হ্যালো এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আপনাদের পরিবারের সবাই সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সামনে এসেছি বাপ্পি সাহা, নর্থার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ 29 ব্যাচের বিবিএ স্টুডেন্ট। আজকে আমরা আমাদের 29 ব্যাচের কিছু বন্ধুদের সঙ্গে আমাদের কিছু ভালো লাগার মুহূর্ত, কিছু স্মৃতি, কিছু খারাপ লাগার মুহূর্ত, যে সময়গুলো আমরা হাঁটতে হাঁটতে চলতে চলতে অফিসের চায়ের কাপের চুমুকে বা একলা পথে হাঁটার সময় মনে করি, বা গভীর রাতে যখন নিজেকে একা মনে হয় তখন এই বন্ধুদের কথা মনে করি, ঠিক তাদের কথাই আজকে আমরা আলোচনা করব। তো একে একে আমি সবাইকে সাথে নিতে চাচ্ছি। প্রথমেই আমরা জয়েন করাচ্ছি আমাদের প্রাণপ্রিয় বন্ধু রবিউল আওয়াল সুমনকে। আসসালামু আলাইকুম। হ্যালো রবিউল আওয়াল সুমন, হ্যাঁ, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তো সবাইকে নেই, রবিউল আওয়াল জয়েন সুমন, করে নেই সবাইকে। হ্যাঁ, তো আপু, আমরা আই থিংক আমরা ডেভিড জয়কে জয়েন করাই। Hi. Thank you, Bappi. Thank you, Shumon. হ্যালো ডেভিড। আহ, Hi. আমাদের রিফাত আজিম অনেক সম্ভবত ব্যাক স্টেজে আছেন। হ্যালো রিফাত। ফয়সাল হোসেন সোহাগ, তানিয়া, কেমন আছো সবাই? হাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। Hi আলহামদুলিল্লাহ, everyone. সবাই ভালো আছে। সো সবাইকে একসঙ্গে দেখে আই এম ফিল ভেরি গুড। কেমন আছো তোমাদের? করোনার দিন, এই হোম কোয়ারেন্টাইনের দিন বা পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তগুলো কেমন যাচ্ছে? আমি আশা করছি যে আমরা সবাই শুনতে পাচ্ছি তো, ক্লিয়ার না? আমি জাস্ট একটু চেক করার আচ্ছা জন্য, সরি বাপ্পি, টু ইন্টারাপ্ট। একটু থামাই তোমাকে। কারোর এপি অন আছে? কি করছে? এপিটা অফ করি, যার যার এপি অন আছে। এখন সবাই ক্লিয়ার? Yes. ক্লিয়ার না? আমার সব ক্লিয়ার। আমি হচ্ছে যে স্ক্রিনও দেখতেছি এফবিতে, আর হচ্ছে যে মোবাইল দিয়ে তো কানেক্টেড আছি। I can hear রিফাত you আজিম clear. অনেক ক্লিয়ার। হ্যাঁ, ঠিকঠাক, আমি শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, নো ইকো। নাইস নাইস। ডেভিড জয়? সব ঠিক আছে? I can ওকে, স্টার্ট I করো। can hear আলহামদুলিল্লাহ, সব clear. ঠিক আছে। ওকে ঠিকঠাক। ওকে, কিছুটা ইকো হচ্ছে মেবি এখনো। ঠিক হয়ে যাবে, এটা আমাদের আড্ডা সময় যত গড়াবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, হোপফুলি। সো আই থিংক সবাই এখন আমাদেরকে দেখতে পাচ্ছে। আমরা আজকে সবাইকে খুব সুন্দর লাগছে কিন্তু। আহ, ডেভিড জয়, রিফাত আলজি, অনিক, সুমন, তানিয়া, সোহাগ, সবাইকে সুন্দর লাগছে। আর পাশাপাশি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যেই ব্যস্ততম সময় আমাদের এখন, কিন্তু অনেকের অফিস খুলে গেছে, ব্যবসা প্রতিষ্ঠান খুলে গেছে। সবাই সারাদিন হয়তোবা অনেক বিজি থাকি এখন, কারণ অনেকদিন পর আমরা অফিস স্টার্ট করেছি, বিজনেস স্টার্ট করেছি। তারপরও এই সারাদিনের ক্লান্তি দূর করতে এই যে আমরা একত্রিত হতে পেরেছি, সো আই থিংক আমাদের সবারই ভালো লাগছে, তাই তো? হ্যাঁ বাপ্পি। সো আমরা শুনতে পাচ্ছি, রাইট সবাই? হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছি। সো নাইস। সো আমাদের রবিউল আওয়াল সুমন, তুমি সম্ভবত তোমার হোম ডিস্ট্রিক্টে আছো। তুমি পুরোপুরি লকডাউনের মুহূর্তগুলো তোমার পরিবারের সঙ্গে কাটিয়েছো। তো কেমন ছিল তোমার পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলো? তুমি যদি একটু আমাদের আহ, সঙ্গে তোমার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে। আমার ভুল যদি না হয়, স্ক্রিনে যে কয়জন মানুষ দেখতে পাচ্ছি, সব থেকে বাজে সময় কাটাইছে আমার সাতক্ষীরার মানুষ। কিছুদিন আগে আমাদের আমপান যে ঝড়টা আসছিল, সেখানে সাতক্ষীরার উম, আমার জানা বোধহয় 13টি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। এবং দুঃখের বিষয় হচ্ছে, গত পরশুদিন আরো 3টা গ্রাম নতুন করে পানিতে প্লাবিত হয়েছে। আমার নানা বাড়ি এলাকা থেকে বেশি দূরে না, 1.5 কিলো দূরে। সেখানে 3টা চিংড়ি ঘের প্লাবিত হয়ে গেছে। আর শত শত, না শত বললে হবে না, লাখের উপরে গাছ ভাঙছে এখানে। ইভেন আমার নিজের 2-4টা গাছও ভেঙে পড়ছে। তো আল্লাহ তাআলা সবাইকে সার্ভাইভ করার সুযোগ দান করুক, সেটাই আমাদের কামনা। এটা ছিল আর কি আমাদের আমপানের আমাদের ক্যাজুয়ালি যে কথাবার্তা, যেটা ঝড়ের পরবর্তী যে ঘটনাগুলো।
আর সার্বিক বিষয় বলতে গেলে এই মুহূর্তে আসলে সবাই জানে আমি বেকার, জব ছিল এখন তো ছেড়ে দিছি। তো সময়টা এমন অবস্থা, আরো করোনার কারণে 6 মাস আরো পিছিয়ে যেতে হলো আমার। তো আল্লাহ আর কি, সবার দোয়াই মানে আবারও হয়তো ফিরে যেতে হবে আমাকে, আবার ঢাকায় গন্তব্য করোনার ভালো অবস্থা না আসলে এটা। আর ইতিপূর্বে আমি একটি প্রাইভেট ব্যাংকে ছিলাম এমএ হিসেবে। তো হুম। ওটা ছাড়ার পরে এখন আপাতত নতুন করে আবার মানে কি বলবো, নতুন করে সবকিছু শুরু করার প্রত্যয় নিয়ে আবার ঢাকায় গেছি এটা। আর সার্বিক বিষয় এই তো বললাম। তো এটাই ছিল আমার ইন্ট্রোডাকশন, এছাড়া আর কিছু বলার নাই। আর করোনার ধন্যবাদ। অবস্থা বলতে গেলে সাতক্ষীরাতে দিনে দিনে হুম খুবই অবস্থা খারাপের দিকে যাচ্ছে। হুম এই হুম মুহূর্তে 47 জন আমরা আর কি সাতক্ষীরা থেকে হুম দেখলাম হুম করোনা ইফেক্টেড হয়েছে। অথচ চিন্তা করা যায় না, এখান থেকে 1 মাস আগে সাতক্ষীরা কিন্তু একমাত্র করোনা মুক্ত এলাকা ছিল, আর এখন সেটা ধাপে ধাপে বাড়তে বাড়তে 47 জনে গেছে। এটা একটা ভালো লক্ষণ না সাতক্ষীরার জন্য। হ্যাঁ আপনি। না না, সেটা সেটা ঠিক আছে। এখন আসলে শুধুমাত্র সাতক্ষীরা যে সেরকম কিন্তু ব্যাপারটা না। আস্তে আস্তে করোনা কিন্তু আমাদের সারা বাংলাদেশকেই গ্রাস করছে। তুমি হয়তো জানো সুমন, হম। বর্তমানে বাংলাদেশের অবস্থা কিন্তু খুব বেশি একটা যে ভালো সেটা কিন্তু না। কারণ এখনো পর্যন্ত সারা বিশ্বে টোটাল করোনা আক্রান্তের সংখ্যা আছে প্রায় 66 লাখেরও বেশি। যেখান থেকে আমরা বাংলাদেশি যাদের করোনা আক্রান্ত প্রথম রোগী আমরা ফাইন্ড আউট করতে পেরেছিলাম মার্চ মাসে, সেখান থেকে যদি আজকে পর্যন্ত আমি ডেটা ক্যালকুলেট করি সেখানে দেখা যাচ্ছে 60,000-এর উপরে কিন্তু আমাদের করোনা এফেক্টেড পেশেন্ট রয়েছে বাংলাদেশে। আর বাট গুড পার্ট ইজ দ্যাট যে আমাদের এখান থেকে কিন্তু 12,000-এর উপরে মানুষ অলরেডি সুস্থ হয়ে গেছে। তো এই বিষয়গুলো কিন্তু শুধুমাত্র যে সাতক্ষীরা বা আদার্স ডিস্ট্রিক্ট এটা কিন্তু না, আমাদের ঢাকাতে সব থেকে বেশি এখন সমস্যা আমরা ফেস করছি। কারণ যেটা হয়েছে যে করোনা পরবর্তী যে লকডাউন পরবর্তী সময়গুলো আমরা সমস্ত ধরনের পরিবহন সেক্টর খুলে দেওয়ার পরে ঢাকায় যেটা এখন লক্ষ্য করছি সেটা হচ্ছে পরিবহন চালু আছে। অনেকেই বলছে যে বাসের কন্ডাক্টর হেল্পাররা যথেষ্ট সচেতন, কিন্তু আসলে ব্যাপারটা ওরকম না। আমাকে রোজ অফিসে যেতে হয়, রোজ বাইরে বেরোতে হয়। আমি কিন্তু দেখতে পাই বাইরে বের হলেই বাস কন্ডাক্টররা মাস্ক পরে আছে, কিন্তু মাস্কটা ঠিক নাক বা মুখ ঢাকছে না, থুতনির এখানটাতে মাস্ক রাখছে। প্রথম দিন যেদিন গণপরিবহন চালু হয় সেদিন যেটা দেখতে পাচ্ছিলাম যে বাসের হেল্পারদের হাতে একটা বোতল আছে যেখানে ডেটল, স্যাভলন বা আদার ব্লিচিং টাইপের কিছু একটা ওনারা স্প্রে করছিল। কিন্তু সর্বশেষ দুদিনের কথা যদি আমি বলি, গতকাল এবং আজকের কথা যদি বলি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওদের হাতে কিন্তু কোনো ধরনের কোনো স্প্রে বা কোনো ধরনের কোনো সচেতনতার মতো কোনো কিছুই দেখা যায়নি। তবুও মানুষ তার কর্মক্ষেত্রের প্রয়োজনে রিস্ক নিয়ে কিন্তু গণপরিবহনে যাচ্ছে, করোনা আক্রান্ত হবে জেনেও রিস্ক নিয়ে কিন্তু বাইরে বেরোচ্ছে। তো এটাই আসলে আমাদের এখন পরিণতি সামনে। তো আমি একটু ডেভিড জয়ের কাছে যেতে চাচ্ছি এই বিষয়টা নিয়ে যে তোমার আসলে এই করোনা লকডাউন সময়টা কেমন গেল, বা তুমি কোথায় ছিলে, বা সেই জায়গার পরিস্থিতি কেমন ছিল, বা কোনো ডিফিকাল্টিস কোনো কিছু ফেস করেছে কিনা, একটু যদি তুমি আমাদের সঙ্গে তোমার ব্যাপারটা শেয়ার করতে। আমি একটু ইন্টারাপ্ট করছি। ডেভিড জয়, সম্ভবত তোমার অডিও অপশনটা মিউট করা আছে, কাইন্ডলি একটু না, যদি ঠিক হয়ে ক্রস গেছে। করে নিতে। ওকে। নাইস নাইস। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই শুনতে পাচ্ছি তাই। লকডাউন চলাকালীন সময়ে অভিজ্ঞতাটা খুব বেশি সুখকর ছিল না আমাদের জন্য এবং সবার জন্যই। আমি ঢাকাতেই ছিলাম, আমি ধানমন্ডিতে জিগাতলাতে আছি। তো লকডাউনের প্রথম একটা শর্ত ছিল যে কোনো ধরনের মুভমেন্ট করা যাবে না, যার যার জায়গাতেই অবস্থান করতে হবে। তো সেই চিন্তা করেই আমি বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিইনি। আমি ঢাকাতেই ছিলাম এবং জিগাতলাতে আছি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা প্রথম দিকে যে আমাদের যেই পরিমাণ যে আক্রান্তের সংখ্যাটা ছিল এবং সেটা থেকে যে হুট করে এত বড় একটা সংখ্যা চলে আসা, এটা আমাদের মধ্যে একটা ভীতকর একটা অবস্থান এমনিতেই তৈরি হয়ে গেছে সবার মাঝে। আর তার এটার পাশাপাশি যে আমরা অর্থনীতির সাথে যে একটা যুদ্ধ করছি, এটা সবাই আমরা ফেস করছি। এবং যে আজকে যারা নিম্নবর্তী, যারা মধ্যবর্তী পরিবার, তাদের জন্য খুবই একটা কষ্টকর সময় যাচ্ছে আমাদের এই সময়টা।
আর আমাদের জিগাতলাতে প্রথম 5 জন এখানে পাওয়া যায়, জিগাতলা এবং পার্শ্ববর্তী যে থানা হাজারীবাগে অনেক বেশি পাওয়া গিয়েছে এবং দিন দিন এবং এটা বাড়ছে, কিন্তু জিগাতলাতে এখনো পর্যন্ত 5 জন থেকে এরপরে আর বাড়েনি সংখ্যাটা। এখনো পর্যন্ত এখানে পরিস্থিতিটা ভালো আছে। রুমেই আছি, রুম থেকে বেরোটা খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া হয় না, এবং বাজারটা দেখা যাচ্ছে যে আমরা 10 দিন বা 15 দিনের বাজারটা একসাথে করে রাখছি, এবং বাজারটা শেষ হয়ে গেলে তখন শুধু বাজারের জন্যই আমরা বেরোচ্ছি, এছাড়া বেশি বাসা থেকে বেরোচ্ছি না। এবং বাসার মধ্যে থাকলে হয় কি, যে সময়টা পার করছি যেভাবে, যে আমি যদি সকাল থেকে শুরু করি যে আমার জীবিকার প্রয়োজনে বাইরে যাওয়ার যে ছুটে যাওয়াটা, সেই ছুটে যাওয়াটা আপাতত বন্ধ থাকায় যে হয়তো স্বাভাবিকভাবেই একটু ঘুম থেকে দেরি করে উঠছি। ঘুম থেকে ওঠার পর দেখা যাচ্ছে ব্যাচেলর লাইফ, তো রান্না বান্না নিজেরই করতে হচ্ছে। তো তারপর এর মাঝে যতটুকু পারছি একটু এক্সারসাইজ করছি নিজেকে ঠিক রাখার জন্য। এবং তোমরা জানো যে আমি একটু লেখালেখি করি, এবং লেখালেখিটা প্র্যাকটিস করেছি, আমার অনেক বেশি প্র্যাকটিস হয়েছে এই সময়টাতে। আর পরিবারের মানুষগুলোর সাথে সবসময় কথা হয়েছে, যোগাযোগ হয়েছে, এবং সবসময় একটা ভয় কাজ করতো যে পরিবারের মানুষগুলো থেকে অনেকটা দূরে আছি, ওখানেই বা কেমন আছে তারা, বা কিভাবে তারা সার্ভাইভ করছে, বা তারাও অনেক টেনশন ছিল আমাদেরকে নিয়ে যে আমরা এখানে কিভাবে আছি, সার্ভাইভ কিভাবে করছি। এবং এর মাঝখানে না, মানে আমাদের যেটা কাজ, বড় একটা কাজ যেটা করা উচিত ছিল, যে আমাদের সবারই করা উচিত, যে এই এত যে ভীতিকর যে অবস্থা এবং এই কষ্টকর এই পরিস্থিতির মধ্যে থেকে যে মানুষের একটু আনন্দ খুঁজে দিতে হবে, এবং সেই চেষ্টাটা করেছি যে কিভাবে নিজেকে একটু আনন্দ দেওয়া যায়। আমরা তো অনেক বেশি মানে চিন্তিত, আমাদের যে যারা চাকরিজীবী আছে তাদের কর্মস্থল, যাদের চাকরি নিয়ে, এবং যারা ব্যবসা করছে এবং তাদের ব্যবসা বাণিজ্য নিয়ে, সবকিছু মিলে মানে একটা মানে খুবই মানে সুখকর না বিষয়টা। এবং সেই এর ভিতর থেকে যতটুকু নিজেকে আনন্দে রাখা যায়, এবং সেই চেষ্টাটাই করেছি আনন্দে রাখার জন্য, এবং সবার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি নিজের সাধ্যমতে। এখনো পর্যন্ত এটাই করে যাচ্ছে, এবং আগামীতে আমরা যেই সংখ্যাটা আমাদের আজকে পর্যন্ত আমরা যেই সংখ্যাটা দেখেছি, এবং এই সংখ্যাটা আমাদের সামনে ভবিষ্যতের জন্য আমাদের একটা অশুভ সংকেত আমাদের জন্য। তো আমরা চেষ্টা করব যার যার জায়গা থেকে সচেতন থাকার জন্য। আসলে আমাদের দেশে বা পুরো বিশ্বে যতগুলো ভ্যাকসিন নিয়ে কাজ করা হচ্ছে কোনোটাই ইফেক্টিভ না। এখন এই অবস্থাতে আমাদের সচেতনতা এবং মানসিক শক্তি, এই দুটাই আমাদের কাছে মনে হয় যে এটাই কিন্তু ভ্যাকসিন। তো আমরা নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকবো, এবং অন্যকেও সচেতন করব, এবং কোনোভাবেই আমরা যেন কোনো সংস্পর্শে না যাই, খুব বেশি প্রয়োজন না। থ্যাংক ইউ ডেভিড জয়, তোমার অপিনিয়ন গুলো শেয়ার করার জন্য। তুমি একটা ওয়ার্ড বলছিলে, আনন্দ। আসলে করোনার এই ক্লান্তিলকে আমরা যদি আসলে সাহসটা হারিয়ে ফেলি, সাহস হারিয়ে ফেললে আসলে আমাদের ভেতরের যে ইমিউন সিস্টেম, এটা কিন্তু আস্তে আস্তে লো হয়ে যাবে। তো আনন্দ কিন্তু আমাদের সাহস যোগাতে সাহায্য করে। তো আমরা বাসায় যতটুকু সময় অতিবাহিত করি না কেন, তো এটা এন্টারটেইনমেন্ট করতে হবে, নিজেদের মধ্যে ইন্টারেস্ট বাড়াতে হবে, যাতে করে আমাদের মন ভালো থাকে। আর মন ভালো থাকলে সাহস থাকবে, সাহস থাকলে ইমিউন সিস্টেম ডেভেলপ হবে, তো আমরা তখনই ভালো থাকতে পারবো। তো আমরা রিফাত আজিম অনেকের কাছে একটু যেতে চাই। রিফাত আজিম অনেক সম্ভবত কুমিল্লাতে ছিল পুরো লকডাউন তার পরিবারের সঙ্গে। রিফাত আজিম অনেক, তোমার এই লকডাউনের মুহূর্তগুলো কেমন গেল, যদি তুমি একটু আমাদের সঙ্গে এই ব্যাপারে কিছু শেয়ার করতে। এটা তো আসলে কি বলবো, মানে এরকম ভীতিকর পরিস্থিতিতে কখনো পড়ি নাই আর কি। মানে সবসময় অফিস করি, তো সবসময় চাইতাম যে শুক্র শনির পরও যেন 2-1 দিন ছুটি পাই, কিন্তু ছুটিটা যে এত লং হবে মানে কল্পনা করতে পারি না। যদিও আমরা নিজেরাই কিন্তু এটার জন্য দায়ী ছিলাম আর কি। সামাজিক দূরত্ব যেটা বারবার গভর্নমেন্ট থেকে বলার কথা ছিল, সামাজিক দূরত্ব মানা, সেটা আমরা মানি নাই, যার কারণে হচ্ছে যে ডে বাই ডে হচ্ছে এই কোভিড-19 রোগীগুলা ইনক্রিজ হচ্ছিল আর কি। তো আমার আসলে লকডাউনে পুরো সময়টা হচ্ছে যে আমি মোটামুটি বলা যায় যে বাসায় ছিলাম। সামাজিক দূরত্ব যেটা বলা ছিল ওটা আমার মনে হয় অলমোস্ট 90% আমি মেনে চলেছিলাম আর কি। আর সময়টা কেটেছে আসলে আম গাছ ছিল, আম পেরেছি, লিচু ছিল, লিচু পেরেছি, পুকুর ছিল, পুকুরে বড়শি দিয়ে মাছ ধরা, খুব কাছের ফ্যামিলি মেম্বার যারা ছিল তাদেরকে নিয়ে লুডো খেলা, এভাবে আসলে 2 মাস চলে গেছে। আমার এক কথায় যদি আমি বলি, আসলে খুবই ভীতিকর একটা অবস্থার মধ্যে ছিলাম, খুব ভয়ের মধ্যে ছিলাম, যদিও আমি অন্যান্য কাজগুলো ঠিকই করেছিলাম আর কি। বাপ্পি শুনতে পাচ্ছ? হ্যাঁ বাপ্পি। থ্যাংক ইউ রিফাত। যেটা হচ্ছে যে
কুমিল্লাতে আসলে করোনা পরিস্থিতি কেমন, বা ওখানকার লোকজন কতটুকু সচেতন বা কতটুকু সাহসিকতার সাথে এই করোনাকে ফেস করছে? তুমি যদি এই বিষয়ে কিছু একটু শেয়ার করতে আমাদের সঙ্গে। আচ্ছা, এটা যদি বলি, যদিও বলতে খুবই খারাপ লাগতেছে, সেটা হচ্ছে যে ঢাকা এবং চট্টগ্রাম, ঢাকা এবং নারায়ণগঞ্জের পরে তুমি কিন্তু বলতে পারো যে এখন কুমিল্লাটাই হচ্ছে খুবই একটা বাজে শহরে পরিণত হয়েছে আর কি, কোভিড-19 যে আক্রমণটা ছিল। আমরা আসলে এটার জন্য আমি তো প্রথমেই বলেছিলাম যে আমরা নিজেরাই কিন্তু দায়ী ছিলাম। আমরা কুমিল্লার মানুষ কিন্তু মানে খুব বেশি সাহস দেখায় ফেলছি আর কি কোভিড-19 এর প্রতি আর কি, যে আসলে কিছু হবে না, সামাজিক দূরত্ব মানতে হবে না। বাজারগুলোতে প্রচন্ড ভিড় ছিল, ব্যাংকগুলো যদিও 2-3 ঘন্টার জন্য ওপেন ছিল, ক্যাশ কি বলে ডিপোজিট, মানে ওই 2 ঘন্টায় দেখা যেত কি মানে প্রচন্ড মানুষ, অনেক মানুষ ব্যাংকে যাইতো টাকা জমা দিতে, মনে হচ্ছে কি যেন কালকেই অফ হয়ে যাবে এরকম অবস্থা, কিন্তু মানে কেউ সামাজিক দূরত্বটা মেনে চলতো না আর কি। যার কারণে হচ্ছে যে এখন আসলে কুমিল্লা কিন্তু খুবই খুবই বাজে একটা অবস্থার মধ্যে রয়েছে আর কি। দোয়া চাই, তোমরা দোয়া করো ইনশাল্লাহ কুমিল্লাকে না, আগের মতো সুস্থ করে ফেলো। অবভিয়াসলি আসলে যে যার জায়গা থেকে এখন সবার জন্য দোয়া করতে হবে। কারণ এখন আসলে আমাদের হাতে একটাই হাতিয়ার, সেটা হচ্ছে নিজ নিজ জায়গা থেকে সচেতনতা বাড়াতে হবে। সবার জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে হবে। তো আমি এই পর্যায়ে একটু রিফাত, আজিম, অনেক একটু তোমাকে ইন্টারাপ্ট করছে তোমার মধ্যে। সোহাগকে দেখতে পাচ্ছি, সোহাগের কি অবস্থা এখন? সোহাগ সম্ভবত ঢাকায় ছিলে পুরো লকডাউনটা, এবং তুমি তোমার ফ্যামিলির সঙ্গে পুরো টাইমটা কাটিয়েছো। আমরা অনলাইনে বেশ কিছু ছবিও দেখেছি তোমার। তুমি একজন সায়েন্টিস্ট খ্যাত, কারণ আমরা 29 ব্যাচে তোমাকে সবাই সায়েন্টিস্ট হিসেবে চিনি। সো সায়েন্টিস্ট নামেই তোমাকে আমি বলতে চাই, কারণ তোমাকে সোহাগ নামে আমার মনে হয় খুব কম মানুষই চেনে। তুমি আমাদের একজন মনের বন্ধু, প্রাণের বন্ধু, ভালোবাসার বন্ধু। সোহাগ, তোমার এই করোনা পরিস্থিতিতে তোমার কোয়ারেন্টাইনের দিনগুলো কেমন গেল, যদি তোমার বিষয়গুলো একটু বলতে আমাদেরকে। আচ্ছা, সবাইকে শখকে কি আসসালামু দেখা আলাইকুম। যায় অনেক পিছনে শখ? আচ্ছা, আমাকে আরো কাছে আনতে হবে। আচ্ছা, আমি কাছে নিয়ে আসতেছি। ওকে। না, আমি একটু ইন্টারাপ্ট করি। ওকে ওকে। খুব বেশি সমস্যা হচ্ছে না, তুমি তোমার ক্লিয়ার আছে, কথাটা করতে শখ পারো। কন্টিনিউ করো। আচ্ছা, কোয়ারেন্টাইন নিয়ে হয়তোবা অনেকে অনেক চিন্তায় ছিল। অনেকের কাছে বিষয়টা হচ্ছে যে গৃহবন্দী হয়ে আছে। এখন বিষয় যেটা হচ্ছে আমার ক্ষেত্রে, যে কলেজ লাইফের পর হইতেই আমি যেভাবে ঘরে ছিলাম, মানে যেভাবে বসবাস করে আসতেছি, ওইটা বলা চলে একেবারে কোয়ারেন্টাইন। ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইল এগুলো নিয়ে সবসময় ঘরের মধ্যে লকডাউন থাকতাম। আর হচ্ছে যে এলাকায় তেমন একটা বাইরে হওয়া হইতো না, এলাকার মানুষ আমাকে তেমন একটা চিনতো না। ইভেন হচ্ছে যে আমার বাসার বাড়িওয়ালা আমাকে চিনছে হচ্ছে 2 বছর পরে। আমার ব্যাংকের একটা চিঠি আসছিল, চিঠি এসে জিজ্ঞাসা করছিল যে এই নামে কেউ আছে কিনা। তো বাড়িওয়ালা স্বভাবতই চিনে না, বলছে না এই নামে কেউ নাই। পরে চিঠিটা ফেরত চলে গেছে, পরে আবার ব্যাংক থেকে যে আবার চিঠিটা আনা লাগছে। তো দেখা যাচ্ছে যে কোয়ারেন্টাইনে যদি হচ্ছে যে অসুস্থতা, মানুষের চিন্তা, মানে হচ্ছে যে মানুষ যে প্যানিকড হয়ে গেছে, এইসব জিনিস যদি বাদ দেই, তাহলে দেখা যাচ্ছে যে আমার অন্য দিনগুলো যেভাবে যাইতো, ওই কোয়ারেন্টাইনের দিনগুলো আমার একইভাবে গেছে। কারণ হচ্ছে যে আমি তো আগে থেকেই বলা চলে যে এক ঘরের মধ্যে বন্দি। কারণ হচ্ছে যে আমি ফ্রিল্যান্সিং করতাম আগে। তো দেখা যেত যে সারা রাত জেগে কাজ করতে হইতো, মুভি দেখতাম। আর হচ্ছে যে এখন হচ্ছে যে এপিক গেমসে GTA 5 হচ্ছে তারা ফ্রি করে দিছে। তো কোয়ারেন্টাইন টাইমটা হচ্ছে যে আমি ওই GTA 5 ডাউনলোড করে ওইটাই খেলছি। তারপরে 29-এরও আমার কিছু ফ্রেন্ড আছে, তারপরে এমবি করেছি, ওইখানে আমার কিছু ফ্রেন্ড আছে, তাদের সাথে হচ্ছে যে লুডো স্টার লুডো খেলতাম। তো এইভাবে আলহামদুলিল্লাহ ভালোই গেছে। আর ফ্যামিলিকে বলতে গেলে হচ্ছে যে ওনাদের আব্বু আম্মু ওনাদেরকে হচ্ছে যে লকডাউন করে রাখছিলাম, এ পাশে আসতে দিতাম না, কারণ বাইরে বের হওয়ার যে গেটটা সেটা আমার রুমে ছিল। তো আমি কাউকে এক্সেস দিতাম না, বাইরে যেতেও দিতাম না। কিছু যদি লাগতো তাহলে যে সেটা আমি এনে দিতাম এবং সেটা ফ্রেশ ক্লিন করে তারপরে ঘরে ঢুকাইতাম। আর একটু ডিস্টেন্স মেনটেন করেছি ঘরের মধ্যে, কারণ বাইরে যাওয়া আসা লাগে এই জন্য আর কি। এই তো থ্যাংক এভাবেই ইউ, কেটেছে। সোহাগ। সোহাগ, মানে তোমার কথা শুনে যেটা বোঝা যাচ্ছে তুমি তোমার প্যারেন্টস এর প্রতি বেশি কনসার্ন ছিলে। আসলে এটা কিন্তু আমাদের সবারই করা উচিত। কারণ যেটা দেখা যাচ্ছে যে আমাদের হ্যাঁ, সমাজে যারা একটু বাপ্পি, বয়স্ক আমরা মানুষ আমরা যারা একটু আছেন। কমেন্ট সেকশন থেকে ঘুরে আসলে মনে হয় ভালো হতো বাপ্পি। কমেন্ট হ্যাঁ, সেকশন থেকে অবভিয়াসলি তুমি আমরা করবা না কমেন্টসে আমি যাব। করবো? আমরা আমরা কমেন্ট সেকশনে যাব। হ্যাঁ, আমরা শিওর। কমেন্ট সেকশনে নিশ্চয়ই যাব। কারণ যারা আমাদের সঙ্গে লাইভে আজকে অডিয়েন্স হিসেবে অংশগ্রহণ করেছেন, তারাও আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ শুধু আমাদের আড্ডাটা আমাদেরকে নিয়ে নয়, আমাদের আড্ডাটা সবাইকে নিয়ে। তো আমরা এ পর্যায়ে একটু তানিয়ার কাছে যেতে যাচ্ছি। তানিয়া আমাদের ব্যাচের সুন্দরী বান্ধবী। আমি আসলে বাংলা বিশেষণটা ইউজ করলাম, কারণ বাংলাটা আমার একটু বেশি পছন্দ। সুন্দরী বান্ধবী,
কি অবস্থা তোমার? তোমার কোয়ারেন্টাইনের দিনগুলো কেমন গেল? তুমি সম্ভবত তোমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইলে ছিলে, তোমার প্যারেন্টস এর সঙ্গে ছিলে। তোমার অনেকগুলো ছবি দেখেছি অনলাইনে, যেটা মনে হচ্ছে তুমি খুব এনজয় করেছো তোমার দিনগুলো। সো কেমন ছিল তোমার কোয়ারেন্টাইনের দিনগুলো? যদি একটু শেয়ার করতে আমাদের সঙ্গে। হ্যাঁ, শুনতে পাচ্ছ? তো যেটা হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। শোনা যাচ্ছে। হ্যাঁ, লকডাউনের ঠিক 1 সপ্তাহ আগে আমার জ্বর আসছিল। জ্বর আসার ফলে সবাই ভাবছে যে আমার হয়তো বা করোনা টাইপ কিছু একটা ভাইরাস, কিংবা ভাইরাস, জ্বর, টাইফয়েড এই টাইপের কিছু হয়েছে। তো পরে টাঙ্গাইল চলে যাই, টাঙ্গাইল চলে যাওয়ার পর তো লকডাউনে পড়ে গেলাম। এই ফ্যামিলির সাথে ছিলাম, আম্মু রান্না করতো, খেতাম, লুডো খেলতাম, ফ্রেন্ডদের সাথে অনলাইনে আড্ডা। তারপর তো 4 দিন আগে আসলাম, অফিস খুললো, এখন পুরো দমে অফিস চলতেছে, যাচ্ছি। তারপর যতটুকু সচেতন থাকা যায় থাকতেছি, ব্যাস। ভেরি গুড, ভেরি গুড তানিয়া। তোমার কথাগুলো শুনলাম, তুমি তোমার ফ্যামিলির সঙ্গে অনেক বেশি এনজয় করেছো। তো এইটা, আসলে আমাদের, প্লিজ হ্যাঁ, প্লিজ। আর একটা কথা, এটা হচ্ছে আমার, তো আমি 3টার পর হচ্ছে ঢাকা আসি ইন্টার পরীক্ষা দেওয়ার পরে। তো আমার এই 2 মাস ছিলাম, 2 মাস 10 দিন ছিলাম। এই সময়টা হচ্ছে আমার সর্বোচ্চ ফ্যামিলির সাথে থাকা। সো সো এটা এটা কিন্তু তানিয়া শুধু তোমার জন্য না। আমি যদি একটু সবার কাছে যেতে চাই, তবে কিছু কিছু বাদে, কারণ অনেকেই ঢাকায় ছিল, ঢাকাতে লকডাউনে পড়ে গিয়েছিল, বাড়িতে যেতে পারেনি। আমাদের মনে হয় শেষ 9 বছরের জীবনে, যদি ওরকম কোনো বিশেষ কোনো কারণ না থেকে থাকে, এই 9 বছরের জীবনে এটাই মনে হয় সর্বপ্রথম হ্যাঁ, আমরা হয়তো বিপদে পড়েই নিজেদের পরিবারের সঙ্গে অনেকটা টাইম স্পেন্ড করতে পেরেছি। আমি যদি আমার কথা একটু বলি, যেটা আমার সঙ্গে হয়েছে সেটা লাস্ট 9 বছরে যেটা হয়নি, আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের সঙ্গে প্রতি সন্ধ্যায়, আমি যে 1 মাস লকডাউনে বাড়িতে ছিলাম, প্রতি সন্ধ্যায় সবার সঙ্গে একসাথে বসে চা খেতে পেরেছি, সবার সঙ্গে এক আচ্ছা টেবিলে আচ্ছা। বসে খেতে পেরেছি। এই এই জিনিসগুলো খুব বেশি ইন্টারেস্টিং ছিল আমার হুম জন্য। হুম। তো এভাবেই আসলে আমাদের লকডাউনের সময়গুলো অতিবাহিত হয়েছে। আমরা একটু আসলে কমেন্ট সেকশনে দিতে যাচ্ছি। আমাদের কয়েকজন বন্ধু, কয়েকজন শুভাকাঙ্ক্ষী কমেন্টস করেছেন। এর মধ্যে আমি যদি একটু যেতে চাই, আমাদের বাদল, বাদলকে আমরা কম বেশি সবাই চিনি, একজন সোবার ছেলে বাদল। বাদল লিখেছে, তোদের মাস্ক কই? বাদল, মাস্ক ব্যবহার করা হয় যাতে করে আমাদের ড্রপলেট গুলা বাইরে বের হয়ে না যায়, যাতে অন্যের কোনো ড্রপলেট বাতাসের সংস্পর্শে আমাদের ভেতরে প্রবেশ করতে না পারে। তো আমরা এখন বলতে গেলে আইসোলেশনে আছি, রুমে আছি সবাই। তো এখানে আসলে মাস্ক পরার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, সবাইকে অনুরোধ করব, সবাই যখনই বাইরে বের হবে অবশ্যই যেন মাস্ক নিয়ে বের হয়। পাশাপাশি শেখ মিজান লিখেছেন, কেমন আছেন ভাই আপনারা? মিজান, আমরা সবাই খুব ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ, এটাই এখন বলার। তুমিও নিশ্চয়ই ভালো আছো, তোমার ফ্যামিলির সবাই টেক কেয়ার করবে, সুস্থ থাকবে। আমি একটু এ পর্যায়ে আমাদের বন্ধু রিফাত আজিম অনিকের কাছে যেতে চাই। রিফাত আজিম অনিক, আমরা একটু ভার্সিটির স্মৃতিচারণ করতে চাই। তো তুমি আমাদের ভার্সিটির এ সেকশনের একজন টপ হিটেড বয় ছিল। এ সেকশন বলতেই আমি মনে করতাম রিফাত, কারণ রিফাত ছিল এ সেকশনের সিআর, বা যদি আমি ভুল না বলে থাকি। তো রিফাতের সঙ্গে আমি রিফাতকে মাঝে মাঝে দেখতাম, খুব লিড দিত রিফাত। রিফাত ক্লাসে ঢুকলে এ সেকশনে দেখলেই কি হয়েছে রিফাত, রিফাত ছাড়া অন্য কোনো ওয়ার্ড নেই। তো রিফাত, তোমার আসলে ভার্সিটির টাইম গুলো কিভাবে কেটেছে? যদি তুমি একটু তোমার সেই সময়গুলো, যে সময়গুলো তুমি তোমার অফিসের চায়ের কাপের চুমুকে কোনো এক গভীর রাতে যখন তুমি একা থাকো, তখন যে সময়গুলো বা স্মৃতিগুলো তোমার খুব বেশি মনে পড়ে, বা যখন খুব বেশি আনন্দে আছো, কিছু স্মৃতি কিন্তু তোমার থেকে যে রয়েছে, যেগুলো তোমার ভার্সিটিতে তুমি করে এসেছো, এই সময়গুলো কি কিছু আমাদের সঙ্গে শেয়ার করতে পারবে, যেগুলো তোমার তোমাকে হাসায়, আনন্দ দেয়, এরকম কোনো কিছু? আচ্ছা, থ্যাংক ইউ বাপ্পি। এটা তো আসলে নস্টালজিক একটা ব্যাপার স্যাপার। মানে তুমি একদম একদম। এখনই আমার মনটা খারাপ করে দিছো এটা বলে আর কি। তো আসলে সবাই আমরা আজকে এখানে আছি তো, মানে বারবার আমার কিন্তু সেই হুম আহ, হুম ধানমন্ডি চারের মনটা কিন্তু ওখানে চলে যাচ্ছে। সেই 602 নাম্বার রুম দিয়ে শুরু আর 504 হুম নাম্বার রুম দিয়ে শেষ, টোটাল বিবিএ লাইফ বা এমবিএ পর্যন্ত যদি আমি বলি আর কি। সুইট হুম মেমোরি যদি বলতে যাই, ওই যে বললাম না 602 দিয়ে শুরু 504 দিয়ে শেষ, এর মাঝখানেই হুম সবগুলোই আমার সুইট মেমোরি। হুম স্পেশালি যদি ওরকম কিছু বলা হয় যে হুম। তার মাঝখানে আমি আরেকটা কথা বলে নেই, কলেজ লাইফে অবশ্যই হচ্ছে কি অবশ্যই, মানে প্লিজ। খুব কলেজ ফাঁকি দিতাম, ক্লাস করতে ইচ্ছা করতো না। হুম তো তখন যখন ভার্সিটিতে ভর্তি হই তখন ভাবছি কি মানে তখন হুম আমার মধ্যে চিন্তা ভাবনা ওরকম
ছিল যে মনে হয় ভার্সিটিতেও মনে হয় খুব বেশি কলেজ ফাঁকি দিব, ক্লাস করতে ভালো লাগবে না। কিন্তু তোমরা জেনে খুব আনন্দিত হবে, আমি টানা 3টা সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, আমি কিন্তু একটা ক্লাসও মিস দিইনি। মানে এতটুকু ভালো লেগে গেছে ভার্সিটি, বন্ধু বান্ধব, ক্লাসরুম, টেবিল, টিচার, ধানমন্ডি চারের ধানমন্ডি লেক, সবকিছুই। হুম। তো স্মৃতির মধ্যে সর্বপ্রথম যে স্মৃতিটা আসবে সেটা হচ্ছে যে র্যাগ ডে। ও বিশাল একটা র্যাগ ডে আমরা করেছি, সবাই ছিলা। মানে এটা আমার মনে হয় না যে আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো এটা আমি ভুলবো না। বন্ধু বান্ধব তোমাদের সাথে আড্ডা, ধানমন্ডি লেকে 8 নম্বরে জাহাজবাড়ির পাশে, যে জাহাজবাড়ি এখন দেখতেছো হাইরেজ বিল্ডিং হচ্ছে, এগুলো আসলে আমাকে সত্যি কথা এখনো পর্যন্ত যদি ভার্সিটি শেষ করার পরে যদি কোনো স্মৃতি আমাকে কাঁদায়, সেগুলো হচ্ছে শুধুমাত্র ভার্সিটির স্মৃতি, এক্স গার্লফ্রেন্ডের স্মৃতি না। ঠিক আছে, আসলে আমি এর বেশি আর কিছু অ্যাড করতে চাচ্ছি না। খুবই ভালো, খুবই ভালো রিফাত, তোমার কথার সঙ্গে আমি একটু অ্যাড করতে চাচ্ছি। Yeah. আমাদের মানে ভার্সিটি জীবনের যে জিনিসগুলো, সেগুলোর প্রত্যেকটা স্মৃতি কিন্তু ক্যান্টিন, ক্লাসরুম, স্টাডি রুম, লাইব্রেরি, সুমন ভাইয়ের চায়ের দোকান, ফটো স্টুডিও, বাইক স্ট্যান্ড, এগুলোর মধ্যেই কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের অনেক বেশি মেমোরিজ আছে। তো সব থেকে বেশি আমরা মানে আমি যদি ভুল না করে থাকি, সব থেকে বেশি আমরা টাইম স্পেন্ড করতাম ধানমন্ডি লেকে, কারণ আমাদের ভার্সিটিটা একেবারেই লেকের নিয়ারে ছিল। আমাদের ভার্সিটির ক্লাসের ব্রেকে পর্যন্ত আমরা লেকে চলে যেতাম। তো তোমাকে আমি সব থেকে বেশি পেতাম ধানমন্ডি 8 নম্বরে। তো সেই 8 নম্বরের কিছু স্মৃতি যদি তুমি আমাদের সঙ্গে শেয়ার করতে। না, ধানমন্ডি 8 নম্বরে তো স্পেসিফিক্যালি কোনো ওভাবে বলা যাবে না আর কি, পুরো স্মৃতিটাই আসলে ওখানে আর কি। হয়তো কি যে দেখা যেত যে আমাদের ভার্সিটিতে একবারে ল্যাগ গেছে আর কি। তো ওখানে দেখা যেত যে আমরা যাওয়ার আগেই হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটি স্টুডেন্ট, যেহেতু ধানমন্ডি এই রোডে অনেকগুলো ইউনিভার্সিটি ছিল আর কি, অন্যান্য স্টুডেন্টরা এসে জাস্ট প্লেসটা দখল করে রাখছে। তো সেই জন্য হচ্ছে কি বন্ধু বান্ধব মিলে আমরা ল্যাগ গেছে চলে যেতাম হচ্ছে ধানমন্ডি 8 নম্বরে। সেখানে হচ্ছে গরম গরম পুরি খাওয়া, চা খাওয়া, আড্ডা, মানে এগুলা বারবার মনে পড়ে, শুধু কি বলবো। তা এক্স্যাক্টলি, মানে এই এই সময়গুলো না, মানে যখন দেখবে তুমি খুব একা আছো বা কোনো কোনো মুহূর্তে আছো বা অন্য কোনো সময়, যখন কিছু একটা ভাবতে তোমার ভালো লাগবে, দেখবে এই ভার্সিটির মেমোরিজ গুলোই তোমার ভালো লাগবে। ওই ওই সময়গুলো, অবশ্যই বাপ্পি। প্রিয় মানুষগুলোর সাথে কাটানো মুহূর্তগুলো, এগুলোই কিন্তু আমাদের জীবনে থেকে যায় স্মৃতির পাতায়। তো আমি একটু সোহাগের হ্যাঁ, কাছে আমি যেতে চাচ্ছি। সরি, একটু ইন্টারাপ্ট করছি রিফাত, আমি একটু সোহাগের কাছে যেতে চাচ্ছি। সোহাগ, হ্যাঁ আমি sure, শুরুতে sure. বলছিলাম যে ভার্সিটিতে অনেক সময় যেটা দেখা যেত যে আমরা আইটি রিলেটেড কোনো ধরনের কোনো প্রবলেম হলে বা অনলাইনে কোনো কিছু আমরা বুঝতে পারছি না, বা কারো ফেসবুকে প্রবলেম হচ্ছে, বা কারো সোশ্যাল নেটওয়ার্কিং করতে প্রবলেম হচ্ছে, বা কারো পিসি রিলেটেড প্রবলেম হচ্ছে, বা কোনো মুভি দরকার, অনলাইন যে কোনো কিছুতেই, কম্পিউটারাইজ যে কোনো কিছুতেই আমরা একটাই নাম আমাদের ব্যাচের, সেটা হচ্ছে ফয়সাল হোসেন সোহাগ, সায়েন্টিস্ট। এখন সায়েন্টিস্ট, আমি তোমার কাছে একটু জানতে চাই, এই যে সবাই তোমার কাছে যেত বা তোমাকে বিরক্ত করতো বা তোমাকে রাত বিরাত ফোন দিত, এইটা আমার প্রবলেম হয়েছে, ওইটা প্রবলেম হয়েছে, তুমি এই ব্যাপারটা আসলে কিভাবে এনজয় করতে, বা তুমি কি কখনো বিরক্ত হতে কিনা, বা এটা নিয়ে যদি তোমার কোনো ইন্টারেস্টিং কোনো মেমোরিজ থেকে থাকে, এই বিষয়গুলো যদি তুমি একটু শেয়ার করতে আমাদের সঙ্গে। মিউট করা। সম্ভবত মিউট করা আছে সোহাগের কার্ডটা পার্টটা। দেয়ার হয়ে গেল। অনেক প্রশংসা শুনলাম, আসলে প্রশংসা শুনতে ভালোই লাগে। আর প্রশংসা চলাকালীন সময় অনেককে আবার হাসতে দেখলাম। এখন প্রশংসা শুনে তো আসলে হাসা ঠিক না। যাই হোক, এখন যেহেতু সায়েন্টিস্ট বললে সবাই, এখন শেয়ার করি যে আসলে এই নামটা কিভাবে আসলো। আমার যতটুকু মনে পড়ে, আমার স্কুলের বাংলা একটা ক্লাস ছিল, মোহাম্মদ আলী স্যার ক্লাস নিতেন। তো আমার আগে নেশা ছিল হচ্ছে ইলেকট্রনিক্স এর কাজ করা, বিভিন্ন সার্কিট নিয়ে কাজ করা। তো বই কিনতাম, বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করতাম। তারপরে হচ্ছে যে স্কুলের কাছেই একটা দোকান ছিল, তো ওইখানে সবসময় দাঁড়ায় থাকতাম, দেখতাম সে কি করতো। ওই লোক আবার দেখা যেত যে ইন্ডিয়া থেকে বিভিন্ন সময় বিভিন্ন সার্কিট বোর্ড নিয়ে আসতো। তো একদিন হচ্ছে যে একটা টর্চ বানাইছিলাম, নিয়ে নিয়ে গেছিলাম হচ্ছে যে ক্লাসে। তো ওইটা দেখে আসলে ওইখানেই স্যার ওই নামটা দিল। এরপর হইতে হচ্ছে যে ওইটা পপুলারিটি পাইছে। তারপর ভেরি হচ্ছে যে ইন্টারেস্টিং, ক্লাস, ভেরি ইন্টারেস্টিং। তবে নামটা দিয়েছে বাংলা টিচার। তারপরে হচ্ছে যে ক্লাস 9-এ আসলাম, আসার পরে দেখতেছি যে কম্পিউটার ক্লাসে অনেকে কম্পিউটার অনেক কিছু জানে। তো লাইন ধরে দাঁড়ায় থাকতে হইতো যে কখন খেলবো নিড ফর স্পিড 2। তো অনেকে দেখতাম কম্পিউটার কাজ অনেক পারে।
তো হুম। ভালো লাগতো, কিন্তু তখনও কম্পিউটার হুম। প্রতি আগ্রহ আসে নাই। আগ্রহটা আসছে হুম। হচ্ছে কলেজে উঠার পরে। কলেজে যখন উঠলাম হুম। তখন দেখা গেল যে হুম। সিডির দোকানে আড্ডা দিতাম সবসময়। সিডি বিক্রি করতো হুম। মিরপুর 10-এ শাহালিতে এক লোক, তার সাথে হুম। আড্ডা হুম। দেওয়া হইতো বেশি। তো মানুষ আচ্ছা। হচ্ছে মুভি আর গানের সিডি নিত, আমি করতাম কি ওইখানে হুম। সফটওয়্যারের সিডি গুলা নিতাম, নিয়ে হচ্ছে যে হুম। চেক করতাম কখন কি করা যায়। তো ওইখান থেকেই আস্তে আস্তে হুম। কম্পিউটার প্রতি আসক্তি চলে আসা। তো হুম। অনেকে আমাকে বলছে, আমি বিবিতে ভর্তি হয়েছি তখন এক ভাই আছে, আমি ওনার হুম। নামটা স্মরণ করবো, ওনার নাম হচ্ছে মাসফি। হুম। উনি আমাকে বলতেছে যে ভালো করে পড়াশোনা করো, হুম। তোমার হচ্ছে যে সিএসকে নিয়ে তুমি অ্যাডমিট হও। তো আমি অলরেডি হুম। বিবিতে অ্যাডমিট হওয়া, উনি ভাবছে হয়তো বা আমি হুম। এসএসসি বা ইন্টারে পড়তেছি, হুম। ভাবাটা স্বাভাবিক। হুম। আর ওইখান থেকে হচ্ছে যে আস্তে আস্তে অনেক কিছু শেখা। তো হুম। হুম। ফ্রেন্ডরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে নক দিত। তো জিনিসটা আমার কাছে হুম। ভালো লাগতো একটা মাত্র কারণে, সেটা হচ্ছে কেউ যখন আমার কাছে কিছু জানতে চাইতো, আমি যদি হুম। নাও পারতাম আমি কখনো কাউকে না করতাম না। হুম। আমি টাইম নিতাম, হুম। নেটে সার্চ দিতাম যে আসলে এটা কিভাবে সমাধান করা যায়। আমি চেষ্টা করতাম, আমি পারি আর হুম। না পারি, আমি সেটা জেনে হচ্ছে অন্যকে জানানো। তো এই কাজটা করতে গিয়ে যেটা হয়েছে যে আসলে আমি এই যারা হচ্ছে যে হুম। আমাকে বিরক্ত করতো, নক দিত, বিরক্ত শব্দটা ইউজ করলাম হুম। ইচ্ছা করি, বিরক্ত করতো নক দিত, ওরা আসলে আমাকে বিরক্ত করে নাই, ওরা হুম। আসলে আমাকে জিনিসগুলো শিখাইছে। হুম। যেমন তখন হচ্ছে যে ডিএসএলআর এতটা পপুলারিটি পায় না, অনেক দাম ছিল। হুম। তো অনেকে বলতো যে হুম। ডিএসএলআর এর মতো কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড পাল্টাবো, কিভাবে হচ্ছে হুম। মানে ব্যাকগ্রাউন্ডটাকে ঘোলা করব, যেটাকে ব্লার হুম। বলা হয়। তো হুম। সেটা করে দিতে হয় কিভাবে, সেখান থেকেই হুম। হচ্ছে যে বলা চলে যে আমি পুরো বিবি লাইফে 4 বছর শুধু হুম। ছবির হুম। ব্যাকগ্রাউন্ডের পিছনের অংশ ঘোলা করে করে আমার কেটে গেছে। কিন্তু এর ফলে যেটা ভেরি হয়েছে আমার ইন্টারেস্টিং। পরে পরে হচ্ছে যে আমি গ্রাফিক ডিজাইনে চলে আসছি। আর হুম। হুম। ব্যাকগ্রাউন্ড ঘোলা করতে যে যেটা হয়, একটা টুল ইউজ করতে হয় হুম। সিলেক্ট হুম। করার জন্য সাবজেক্টটা। হুম। এবং বলা যায় যে গ্রাফিক্সের কাজ করতে গেলে ওই জিনিসটাই বেশি ইম্পর্টেন্ট, যেটা আমি 4 বছর ধরে হুম। প্র্যাকটিস করছি। তো দেখা যায় যে আসলে ফ্রেন্ডরাই আমাকে শিখাইছে। হুম। আমি হচ্ছে যে কোনো প্রাতিষ্ঠানিক বিবিএ লাইফে প্রাতিষ্ঠানিক হুম। কোনো ইয়ে নেই নাই, হুম। শিক্ষা নেই নাই, সব আমার ফ্রেন্ডরাই হুম। শিখাইছে। ওদের হুম। জাস্ট হুম। প্রবলেম হইতো, ওরা আমাকে বলতো, হুম। আমি না পারলে আমি গুগলে সার্চ দিয়ে তারপরে হুম। সমাধান করতাম। তো আসলে এভাবে হুম। আসলে শেখা। তো বিরক্ত হওয়ার কোনো স্কোপই নেই এখানে, হুম। উল্টা তারা আমার টিচার হিসেবে কাজ করছে। ওকে, তোমার ভেরি ইন্টারেস্টিং গল্প। সোহাগ, তোমার একটা জিনিস যেটা আমরা জানতাম না, সেটা হচ্ছে একজন সিরির দোকানদারের সঙ্গে তোমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। তো সেখান থেকে আমরা তো বলতেই পারি যে বন্ধু আমার সিরির দোকানদার, বলা যায় তো, তাই না? হ্যাঁ, তো সেটা বলা তো যেতে পারে। আমরা একটু কমেন্ট সেকশনে চলে যাই। আমাদের বন্ধু, আমাদের 29 ব্যাচের একজন পপুলার ফেস, পিএম নাজমুল নামে যাকে আমরা চিনি, পিএম নাজমুল লিখেছে, ডেভিড জয় তোমার চুলটা অনেক সুন্দর, তোমার চুলটা সে খুব পছন্দ করে। তো আরো লিখেছে, সে তানিয়াকে লিখেছে, তানিয়া তোর চাটা কই। তো তানিয়ার কাছে সম্ভবত পিএম নাজমুল হুদা চা এক্সপেক্ট করছে, তো তুমি পরবর্তী কোনো সময় সুযোগ পেলে ওকে এক কাপ চা খাইয়ে দিও। আমাদের অবশ্যই। প্রিন্স মাহমুদ, আমাদের ছোট ভাই, লিখেছে, বাপ্পি ভাই একটা গান হবে। হ্যাঁ, নিশ্চয়ই হবে, সেটা সেটা অফ ইয়ারে, অন ইয়ারে নয়। প্রিন্স মাহমুদ, দেখা হবে তোমার সঙ্গে আবার। নিশ্চয়ই সুস্থ আছো, সাবধানে থাকবে। আমরা আমরা একটু সবাই চাইলে তানি কিন্তু বাপ্পির গানটা শুনতে পারে কিন্তু, কি বলিস আহ, তোরা? আমরা আমরা একটু তানিয়ার হ্যাঁ, কাছে হ্যাঁ। যেতে চাচ্ছি, একটু তানিয়ার কাছে যেতে চাচ্ছি। যে তানিয়া আজকে আমাদের এই লাইভের প্রধান আকর্ষণ, আমাদের 29 ব্যাচের অতীব সুন্দরী বান্ধবী। আমি সর্বশেষ একটা বিষয় অ্যানাউন্স করবো, বাট সেটা এখন না, এটা একটু লুকায়িত থাকবে। তানিয়া, তোমার আমার ব্যাপারে। ভার্সিটির সময়, তানিয়া ভয় পাচ্ছে। আহ, আসলে অরিড হওয়ার কোনো কিছু নাই, অরিড হওয়ার কোনো কিছু নাই, নাথিং টু বি হুম, সিরিয়াস। তোমার হুম। ভার্সিটির দিনগুলো কেমন ছিল? তোমাকে আমি মাঝে মাঝে দেখতাম নেসক্যাফেতে, তোমাকে মাঝে মাঝে দেখতাম নেসক্যাফেতে, তোমাকে দেখতাম স্টাডি রুমে সামটাইমস, সোহাগের সঙ্গে আমি বেশ কয়েকবার দেখেছি, এরপরে দেখেছি সুমনের সঙ্গে। তো তোমার ওই ভার্সিটি জীবনের দিনগুলো কেমন ছিল? যদি একটু আমাদের সঙ্গে এই ব্যাপারে কিছু শেয়ার করতে, ক্যান্টিন, ক্লাসরুম, স্টাডি রুম, এগুলো নিয়েই। আচ্ছা। আম, আমার ভার্সিটিতে, হ্যাঁ, ম্যাক্সিমাম সময় সাউন্ডটা আমার আসতেছে। হ্যাঁ, শোনা হচ্ছে বল। শোনা যাচ্ছে। হ্যাঁ, এখন কন্টিনিউ। অসুবিধা হচ্ছে না সাউন্ডটা তানিয়া, তুমি আমাকে বলতে পারো। রিপিট করতেছে, আমার কথাটা আমাকে রিপিট করতেছে। আচ্ছা, সমস্যা নেই, বলো, আহ আমি শুনতেছি। আচ্ছা, যেটা হয়েছে, সুমনের সাথে আমার ম্যাক্সিমাম টাইমই থাকা হয়েছে, হুম। একসাথে বসা, একসাথে সাবজেক্ট, হুম। এবং হুম। সোহাগের সাপোর্টেই আমি হুম। বিবিএ কমপ্লিট হুম। করছি। হুম। হুম। আমি পড়াশোনা করতাম না, অ্যাসাইনমেন্ট হুম। তো করতামই না, হুম। হুম। ম্যাক্সিমাম টাইম হচ্ছে সোহাগের হেল্প নিয়ে, হুম। সুমনের হেল্প নিয়ে হুম। তারপর কমপ্লিট করতাম।
আর সুইট মেমোরি বলতে হচ্ছে হুম স্কুল ইউনিভার্সিটি লাইফ যদি বলি তাহলে র্যাক ডে ছিল মানে একটা বিশেষ দিন মনে রাখার মতো। অবশ্যই। সবার সাথে হুম অনেক ভালো সময়, অনেক ভালো মেমোরি, সবকিছু মিলে মানে ওই দিনের মতো আসলে সুন্দর কোনো দিন আমার ছিল না। এটা তো অবশ্যই আমাদের আমাদের র্যাক ডেটা কিন্তু অসম্ভব সুন্দর একটা র্যাক ডে ছিল আমাদের হুম ব্যাচের মতো। আমরা কিন্তু অনেক বেশি এনজয় করেছি। এ কথা কিন্তু আমাদের অনেক জুনিয়র বা সিনিয়ররা থেকে আমরা অনেক সময় এই ধরনের সবাই কমপ্লিমেন্টটা বলে। পেয়েছি। তো তানিয়া, তুমি সম্ভবত এখনো ধানমন্ডিতে স্টে করো। আমরা অনেকেই কিন্তু ধানমন্ডিতে অনেকটা সময় পার করে এসেছি, বাট এখন কিন্তু অনেকেরই ধানমন্ডিতে থাকার সেই সুযোগটা নেই। চাইলে অনেক সময় আমরা ধানমন্ডিতে যেতে পারি না আমাদের নিজেদের ব্যস্ততার জন্য। তো তুমি ধানমন্ডিতে থাকো, তুমি ভার্সিটির সামনে যাও, রবীন্দ্র সরোবরে যাও, 8 নম্বরে যাও, ব্যাচেলর পয়েন্টে যাও। এই যে যে সমস্ত জায়গাগুলোতে তুমি আড্ডা দিচ্ছ এখন বা ঘুরছো, এনজয় করছো, এই জায়গাগুলোই কিন্তু না তোমার এক সময় এই কাছের মানুষদের নিয়ে ছিল। তো এই জায়গাটাতে গেলে তুমি কোন জিনিসটা সব থেকে বেশি মিস করো, বা কাকে বেশি মিস করো, বা কাকে ছাড়া তোমার ফাঁকা ফাঁকা লাগে, যদি এই ব্যাপারে একটু কিছু বলতে আমাদেরকে। আহ, রিফাত আর সুমন, মানে এই দুইটা মানুষের সাথে আমি বেশি গেছি। আর হুম আমার এখনো মনে হয় না যে আমার মানে ভার্সিটি কমপ্লিট করছি, কারণ আমার অফিস হুম হচ্ছে আই লালমাটিয়া। এম অনার্ড। হুম তো হুম লালমাটি যেহেতু অফিস, অফিসের হুম কাজে কিংবা অফিসের পর ম্যাক্সিমাম টাইম হুম এখনো মানে এখন তো লকডাউন, তার আগে হচ্ছে হুম আমি রেগুলার রবীন্দ্র সরোবর হুম যেতাম, যাই। হুম মানে আমার এখনো মনে হয় যে আমি এখনো ক্লাস করি, এখনো হুম ফ্রেন্ড আছে, ফোন দিলে আসে। হুম 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 এবং আসে কিন্তু সুমনকে ফোন দিলেই চলে আসে। হুম তারপর হুম হুম ইফাত ঢাকা আসলে তো মিট করে, এবং আমাদের যেখানেই থাকি না কেন ঢাকার বাইরে আমাদের মিট করার প্লেস হচ্ছে রবীন্দ্র সরোবর, ধানমন্ডি হুম। চারের। মানে আচ্ছা, এই এই আমি একটু অ্যাড এক্স্যাক্টলি করি, এইটাই। তানিয়ার সাথে আমি অবশ্যই, একটু প্লিজ অ্যাড করতে সুমন। হচ্ছে। সুমন। আহ, তানিয়া যে কথাটা বললো আর কি, আমার সাথে বেশি টাইমটা মানে পাইছে, কারণ এর কারণ হলো হুম আমরা হুম যখন ফ্রেন্ডরা ভর্তি হই, তখন আর কি একটা ব্যাচ নেই তো ভর্তি হই। তো হুম কোনো না কোনো কারণে থার্ড সেমিস্টার পরে ওই ব্যাচটারে আমরা খুব একটা পাই নাই পরে। আহ, হুম এই হুম নিয়েও কোনো কারণে সাবজেক্টের চয়েসের ক্ষেত্রে হোক বা সাবজেক্টের ওভারলুকের পরে হোক, তো যার ফলে ফোর্থ হুম সেমিস্টার থেকে মানে ওদের সাথে আমার গ্যাপটা কম হয়ে যায়। সোহাগ, হুম রাসেল এমনি অন্যদিক থেকে গ্যাপ, অন্যদিক থেকে সব ঠিক আছে, বাট ওই ক্লাসে আমরা পাই না ওদের। তো হুম ইনস্টিটিউশনাল হোক আনস্টিটিউশনাল হোক, তানিয়ারও হুম সেম জিনিসটাই হয়েছে। তো হুম আমি সাধারণত যখন পরবর্তী সেমিস্টারে যাই তখন বি সেকশনটাই চুজ করি, অলওয়েজ টাইম বি হুম সেকশনে ছিলাম। তো হুম পরবর্তী যে 30 ব্যাচে যারা আছে হুম তাদের সাথে আমি বি সেকশনে চলে যাই, তো ও দেখি বি হুম সেকশনে হয়েছে, আমরা কিন্তু একসাথে ম্যাচিং করেও করি না, ইন্টেনশনালি হয়ে যায় হুম এখন। যার ফলে হয় কি, পরবর্তী যে কটা সেমিস্টারে আছে সবগুলোই তানিয়ার হুম সাথে মোটামুটি সবকটা সাবজেক্টই ম্যাচ করে এবং প্রত্যেকটা সেমিস্টারে ওকে পায়, যার জন্য ও কিন্তু ওর সাথে হুম আমার বেশি টাইমটা গেছে। এবং হুম হুম এরকম আরো দু একটা ফ্রেন্ড আছে, শুধু যে তানিয়া তা না। হুম আর হুম হুম তানিয়ার সাথে আসলে যে কবে দেখা হয়েছে লাস্ট আমার আসলে মনে পড়তেছে হুম না, কারণ প্রায় 6 মাস আমি ঢাকায় ব্যাক করছি। কবে? হুম হুম ডিসেম্বরে। তার ভিতরে কি তানিয়ার সাথে দেখা হয়েছে কি? হইলে একদিন, কি খুব জোর বড় 2 দিন। কারণ তোরও অফিসে ব্যস্ততা, হুম তুই এবার হুম জিকাতলা থেকে মোহাম্মদপুরে চলে গেছিস, এটাও একটা ফ্যাক্ট। হুম তো হুম অনেকদিন আসলে ওর সাথে মিট করা হয় না। হুম ইচ্ছা আছে আবার করোনা ভালো হোক, সবাই আবার সবাই যে কজন স্কিনে হুম আছে সবাই আবার একসাথে হবো, হুম এর বাইরেও হুম যারা হুম আছে তারাও একসাথে হবো। হুম। এটাই আর কি। So, so, সুমন, ধন্যবাদ। সুমন, আমি তোমার হ্যাঁ তোমার হ্যাঁ কথার বাকি। সঙ্গে আরেকটা জিনিস একটু অ্যাড করতে চাই, যদি ভুল না হয়ে থাকে। তোমার আর তানিয়ার বার্থডে সম্ভবত একদিনে ছিল, হ্যাঁ সেম হ্যাঁ ডে, হ্যাঁ, সেম বার্থডে। এক তো একেবারে ঠিক কথা বলছি। হ্যাঁ হ্যাঁ। সো সো আর সো এই 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 হ্যাঁ বার্থডে বাকি। সেলিব্রেশন নিয়ে তোমাদের কোনো মজার কোনো ঘটনা আছে কিনা, বা তোমরা কখনো অবশ্যই আছে। স্পেশালি কোনো কিছু করেছো কিনা? হম হম, অবশ্যই আছে, এবং এটার সাথে সোহাগও জড়িত হুম। খুব সম্ভবত। আমাদের আচ্ছা আচ্ছা। ফার্স্ট বার্থডে, ফার্স্ট হুম ভার্সিটি লাইফে প্রথম যে বার্থডেটা করা হয়েছিল, সেলিব্রেট সেলিব্রেট হুম ঠিক বলা যাবে না, ওই আর কি সবাই মিলে হুম আমরা সারপ্রাইজ টাইপে হয়েছিলাম। হুম তো সেখানে রাসেল, সোহাগ, ফারহা, আরো কে কে যেন, হুম নিপাও ছিল মেবি, আরো হুম 2-4 জন থাকতে পারে। তো একসাথে আমরা হুম চিন্তা করলাম, যেহেতু বার্থডে তো হুম একই একই ডেটে পড়ছে আমার তানিয়া, হুম আমরা সবাই মিলে হুম একটা খাওয়া দাওয়া করি। তো ওখানে কিছু হুম মজার স্মৃতিও আছে, যেমন সোহাগের হ্যাঁ, তানিয়ার মার দেওয়ার একটা ছবি বেশ ভাইরাল হয়ে গেছিল। সোহাগ, মনে আছে সোহাগ? হুম। ওইটা কি আসলে বার্থডে ছিল? বার্থডে ছিল।
ও বাজেট হ্যাঁ ছিল, মনে বাট পড়ছে। ওটা ক্যান্টিনে কিন্তু মেমোরি, ওটাই কিন্তু হ্যাঁ মেমোরি। মনে আছে, ওইটা আছে, ওই যে গিটার নিয়ে গেছিলাম, গিটার ছিল একজনের, হুম। ওইটা। না বাপি আমাকে ক্যান্টিনে। 1 মিনিট সময় দিও, হ্যাঁ? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আমরা আমরা একটু তুমি সুমন তুমি মূলত মারছিলি ওই দিয়া, ওই যে আমি বলি কোক, সেভেন আপ। সেভেন আপ দিয়ে তানিয়ার মারার একটা ছবি ছিল, কিন্তু এটা বেশ ভাইরাল হয়ে গেছিল এই সময়। ও হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, ওটা ইয়েতে ছিল, কোন জায়গায় খুবই, যেন। হ্যাঁ হ্যাঁ সোহাগ। আচ্ছা মনে পড়ছে, 7 আপের ভিডিওটা, ছবিটা আছে আমার কাছে এখনো, ছবিটা এখনো আমার কাছে আছে। ওটা মেবি ক্যান্টিনে ছিল আমার নাকি? হ্যাঁ ক্যান্টিনে ছিল। ক্যান্টিনে। ক্যান্টিনে, হ্যাঁ ছবিটা এখনো আমার কাছে আছে। আমার কাছে সব আর ছবি আছে, একেবারে আরেকটা জুবিলি লাইফের ফার্স্ট টু লাস্ট পর্যন্ত সব ছবি আছে। আর আরেকটা মনে আছে যে তানিয়ার বার্থডেতে, বার্থডে ছিল টাঙ্গাইলে, সেলিব্রেশন করা হয়েছিল একটা, তাই না তানিয়া? তো হ্যাঁ আমিও হ্যাঁ, আমি ওটা বলতে চাচ্ছিলাম। জয়েন করছিলাম। হ্যাঁ ওখানে আমিও জয়েন করছিলাম। তো আমি তো অবাক যে কেকের ভিতরে তোর নাম প্লাস আমার নামও আছে। এটা আমি সারপ্রাইজ ছিলাম আসলে। আচ্ছা, এটা আপনি? আমি বলি। হ্যাঁ sure. এটা হচ্ছে সেদিন আগের দিন রাত্রেবেলা আমরা টাঙ্গাইল যাই। টাঙ্গাইল যাওয়ার পর সুমন মনে হয় ভাবে নাই যে ওর জন্য কেক আনবো। তারপর আমার ফ্রেন্ড, ছোট ভাই সবাইকে বলে ওর জন্য হচ্ছে রাত্রে কেক আনি। তারপর উপরে কেকের নাম থাকে সুমনের, ওইখান থেকে সেলিব্রেশন করা হয়, কেক কাটা হয়। তারপর পরের দিন সন্ধ্যায় একটা পার্টি ছিল ছোটখাটো। হুম হুম তখন যেটা হয় যে কেকের মধ্যে হুম লেখা থাকে হ্যাপি বার্থডে হুম টু তানিয়া এন্ড সুমন। হুম সুমন এটা হচ্ছে আশা করে নাই, হুম এবং হুম যখন কেক কাটতে যাই তখন হচ্ছে সুমনকে নিয়ে যাই। সুমনকে নিয়ে হুম যাওয়ার পর সুমন তো পুরো অবাক হুম যে দুইজনের নাম এতগুলা মানুষের সামনে। ভালোই মানুষ ছিল, হুম 30 থেকে 40 পার্সন আমার ফ্যামিলি ওয়াও মেম্বার, ফ্রেন্ড ওয়াও ওয়াও সবাই। এটা মানে সুমনের জন্য একটা ভালো একটা হুম গিফট ছিল। না না সুমন আসলে অবভিয়াসলি, এটা মানে সত্যি। সুমনের সুমনের হাসি বাপি, দেখে কিন্তু সেটা বোঝা যাচ্ছে যে সুমন আসলে কতটা বেশি খুশি ছিল। আমি একটু রিফাতের কাছে যেতে চাই, রিফাত কিছু একটা বলতে চাচ্ছিল, রিফাত প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ বাপ্পি। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ওই যে তুমি বললা না যে তানিয়ার সাথে সুমন এবং রিফাতের খুব মানে খুব ভালো একটা বন্ডিং ছিল, এই টাইপের কি যেন একটা বলেছিল আর কি। আমার যেটা আমি অনেক চিন্তা ভাবনা করে যেটা বের করেছি আর কি, হ্যাঁ, বা ফল পেয়েছি যেটা, সেটা হচ্ছে কি হুম আমাদের আমি যদি ভুল করে না থাকি, আমাদের ফার্স্ট ক্লাস ছিল জানুয়ারি 12, হুম সরি জানুয়ারি হ্যাঁ 14 তারিখ হুম 2012 সালে। 14। আমি হুম গেট নর্দার্ন ইউনিভার্সিটি গেট দিয়ে ভিতরে এন্ট্রি করি, সিঁড়িতে প্রথম যাকে দেখি সে হচ্ছে হুম তানিয়া, ওয়াও আর সাথে ওয়াও ছিল হচ্ছে নিপা। এই জন্য আমার মনে হয় যে বিধাতা হুম মানে ওর মতো হুম একটা ভালো ফ্রেন্ড, যেহেতু ওকে প্রথম দেখেছিলাম আর কি, এই জন্য ওর সাথে হুম খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হুম করে দিয়েছি আর কি। এটাই আসলে হুম বলার ছিল, শেয়ার করার স্যার, কথা ছিল আর কি। আসলে আসলে লাইফে কিছু কিছু মিরাকেল এরভাবে থেকে যায়। হয়তো ফার্স্ট ভার্সিটিতে যার সঙ্গে তোমার দেখা হচ্ছে বা ফার্স্ট ওরিয়েন্টেশনে তুমি যার সঙ্গে প্রথম বসছো, তার সঙ্গে কিন্তু তোমার সব থেকে বেশি ফ্রেন্ডশিপটা হয়ে থাকে। তো এইভাবেই আসলে আমাদের ভার্সিটির দিনগুলো গিয়েছে। আমি একটু কমেন্টে যেতে চাই। আহ নাজমুল বলছে জয় কেন হাসছে না, জয়ের হাসি দেখতে চাচ্ছে। আহ আমাদের রায়হান আহমেদ বলেছে আমার কেক কই সুমন ভাই। সুমন, তুমি রায়হানকে একটু সুযোগ পেলে কখনো কেকটা আচ্ছা, খাইয়ে দিও। রায়হানের রায়হানের আহ নিজের দোষে হুম কেকটা পাই নাই, কারণ আমি বলি রায়হানের ওই দিন হুম যাওয়ার কথা ছিল, তানিয়া মনে আছে? হুম হুম। কিন্তু হুম রায়হান সে ক্যান্সেল করছে, সো এখানে আমার তো কিছু করার নাই। তুমি তানিয়ার কাছ থেকে পরে বুঝে নিও কেকটা। বাপি, ওকে 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 রায়হান। তো রিয়াজ মাহমুদ ভাই, উৎস ভাই বলছে এক বান্ডেল প্রিয় মুখ, ক্যারি অন সাথে আছি। রিয়াজ মাহমুদ ভাই, থ্যাংক ইউ ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে আছেন। রিয়াজ মাহমুদ ভাই, আশা করছি সুস্থ আছেন, ফ্যামিলির সবাই সুস্থ আছে। সচেতন থাকবেন, সুস্থ থাকবেন। বাপ্পি, রিয়াজ আচ্ছা, ভাই ডেভিড আমি জয়, কি একটু অ্যাড করবো? হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি অবভিয়াসলি। রিয়াজ মাহমুদ ভাই মানে আমার ডাকনাম উৎস ভাই, আর হচ্ছে আগে হুম একটা ছিল প্রিন্স মাহমুদ। হুম মানে এই হুম দুইজন, মানে বিশ্বাস হুম করো এই দুইজনের মুখে আমি হাসি হুম ছাড়া কখনো অন্য কিছু দেখি নাই। ওরা যে কোনো সিরিয়াস মোমেন্টে হাসতো, হুম ফানি মোমেন্টে তো আরো বেশি হুম হাসতো। মানে খুবই সাদা মনের মানুষ, হুম হাস্যোজ্জ্বল মানুষ হুম এবং ভালো মানুষ। হুম দুইজনের প্রতি আমার অনেক এক্স্যাক্টলি ভালোবাসা, আমার খুব কাছের দুইজন এক্স্যাক্টলি মানুষ আর কি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। প্রিন্স মাহমুদ আমি আমার একটু অ্যাড খুব করি, কাছের ছোট ভাই। আমি একটু অ্যাড করি, এর অবশ্যই সাথে অবশ্যই কিন্তু প্লিজ, হ্যাঁ দুইজনের নাম বলা যায়। এক হচ্ছে হ্যাঁ হ্যাঁ। প্রিন্স মাহমুদ, আমাদের হুম ছোট ভাই, ছোট ভাই, হুম তার মুখে কিন্তু অলওয়েজ টাইম হাসি দেখছি, কখনো মন খারাপ করে দেখি হুম নাই, এবং অনেক হেল্পফুল। আর আরেকটা হচ্ছে আমাদের রায়হান, এর আমি হুম জীবনে কখনো আমি রাগ করতে দেখি নাই। এবং
কোথায় কোনভাবে কি কথা বলতে হয় সে খুব ভালোভাবে বোঝে এটা। হুম। হ্যাঁ বাপ্পি। ইটস ওকে। যেটা হচ্ছে যে আমরা একটু ডেভিড জয়ের কাছে যেতে চাচ্ছি। ডেভিড জয়, তোমাকে আমি অনেকটা জিনিস বলি, সেটা হচ্ছে অনেকেই হয়তো জানে না। ডেভিড জয় এবং আমি কিন্তু বাল্য বন্ধু। আমরা আমাদের স্কুল জীবন একসাথে শুরু করেছি। আমরা স্কুলের ক্লাস 9 থেকে একসাথে ছিলাম। ক্লাস 9 এর পর থেকে ডেভিড জয় অন্য স্কুলে ভর্তি হয় এবং সেখান থেকে কলেজও ডিফারেন্ট ছিল। দেন এগেইন আমরা কিন্তু আবার সেই একসঙ্গে ভার্সিটি, একসঙ্গে থাকা, একসঙ্গে ক্লাস, সবকিছু একসঙ্গে, স্টিল নাও আমাদের ফ্রেন্ডশিপ এভাবে চলছে। তো ডেভিড জয়ের কাছে আমি একটু যেতে চাচ্ছি। ডেভিড জয়, তুমি এখন নিজের বিজনেস দাঁড় করিয়েছো। সো অবভিয়াসলি ভেরি গুড। আমরা অনেকে জব করছি, পাশাপাশি তুমি যেটা করেছো যে আসলে অন্যের উপর ডিপেন্ডেন্ট না হয়ে নিজেই কিছু করার চেষ্টা করছো। তো তুমি যখন আসলে তোমার ব্যবসা প্রতিষ্ঠানে অলস সময় কাটাও, বা তুমি যখন চায়ের কাপে চুমুক দাও, এই রঙিন চায়ের কাপ আর আমাদের ভার্সিটির সামনে সুমন ভাইয়ের চায়ের কাপ, এই দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কোথায়, বা সুমন ভাইয়ের চায়ের কাপের সেই গল্পগুলো কতটুকু তোমার মনে নাড়া দেয়, এই ব্যাপারে যদি তুমি কিছু আমাদের সঙ্গে শেয়ার করতে। ডেভিড জয়, তোমাকে শুনতে পাচ্ছি না। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, তুমি যেটা বললা যে বিজনেসের কথা যেটা বললা, হ্যাঁ, আমি শুরু করেছি আমার নিজের মতো করে, আমি বিজনেস শুরু করেছি। এবং সবার যে বিজনেস করতেই হবে তা কিন্তু না, আসলে যার যার জায়গা থেকে যেটা আসলে সুবিধা মনে হয়, তাই না? তো ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য যেটা সুবিধা মনে হবে, যে যার জায়গা থেকে যেভাবে সাকসেস হতে পারবে, সেটা জবও হতে পারে, বিজনেস হতে পারে। এটা ম্যান টু ম্যান ভেরি গুড। এখন যদি বলো তুমি চায়ের কাপের কথা বলতো, এখন আমার জীবনের গল্পগুলো বলার মতো গল্পগুলো তৈরি হয়েছে আসলে এই চায়ের নর্দার্ন ইউনিভার্সিটি থেকে। আমি অনেক গল্প আছে বলার মতো। এবং চায়ের কাপের চুমুকটা যদি বলো, আমি যদি 1 মিনিটে ইউনিভার্সিটিতে ঢোকা থেকে বের হওয়া পর্যন্ত আমি একটু বলি যে আমি যেহেতু জিগাতলায় থাকতাম, তো ইউল্যাবের ওই পারে, রাস্তার ওই পার থেকে আসছে হাতে একটা খাতা, খাতার ভিতরে 2-1টা শীট ভাঁজ করা। তো এই খাতাটা নিয়ে থেমে থেমে রাস্তা পার হচ্ছি, যেহেতু জ্যাম থাকে রাস্তায়। তো এবারে এসে স্টুডিওর সামনে দিয়ে এসে তো রিসেপশন দিয়ে এবং লিফটে পর্যন্ত যাওয়া, এবং লিফটে কিছুটা বিরতি নেওয়া, যেহেতু খুব বেশি লোড নিতে পারতো না লিফট, আমাদেরকে মাঝে মধ্যে একটু ট্রাফিক জ্যামে করতে হতো লিফটে। তো লিফট থেকে নামার পরে তুমি যদি বলো যে 304, 303 বা 501, 502, 602 এন্ড সো অন, যে কোনো একটা ক্লাসরুমে যাওয়া, এবং ক্লাসরুমে ঢোকার পরে যে কার পাশে বসবো কি বসবো না, এটা কিন্তু একটা অনেকে ম্যাটার করে, কিন্তু যে আসলে যে আমার প্রিয় মানুষটার পাশে গিয়েই বসবো, বা আমি এক্সপেক্ট করি যে আমার জন্য জায়গা রাখবে, বা আমি আগে গেলে আমি তার জন্য জায়গা রাখবো। তো যার পাশে একটু ইন্টারাপ্ট করি ডেভিড, একটু ইন্টারাপ্ট করি। মানে আমি একটু ব্যাপারটা আরেকটু ডিপলি যেতে যাচ্ছি। মানে এরকম কি কোনো প্রিয় মুখ ছিল যার জন্য তুমি অধীর আগ্রহে অপেক্ষা করতে, বা সবসময় এক্সপেক্ট করতে যে আমার পাশের সিটটা যেন শুধুমাত্র তারই হয়, অন্তত পক্ষে ক্লাসের 45 মিনিটস আমি হয়ে কাটাতে পারতাম? অফকোর্স, আমি তো যেহেতু বললাম যে আমার গল্পগুলো তৈরি হয়েছে চারিদিকে থেকে, তো আমার গল্প বলার জন্য একটা মানুষ আছে। সেটা হয়তোবা কোনো সময় এক পক্ষ থেকে প্রাতিষ্ঠানিক, আবার কোনো সময় না, কিন্তু বলার মতো আছে একজন। তো এই ক্লাসরুমে যাওয়া, ক্লাস শেষ করে আবার নিচে আসা, নিচে এসে যে ফটোকপি দোকানে লাইন দেওয়া, যে শীট ফটোকপি করা, যে ওই সাবজেক্টের অমুক টিচারের শীটটা দেন, শীট দিয়ে আবার হয়তো সুমন ভাইয়ের দোকানে কিছুক্ষণ স্টে করা, ওইখানে এই চায়ের কাপের চুমুকটা ঠিক ওখান থেকে শুরু। তো এই চায়ের কাপের চুমুকটা হচ্ছে কি একটা সাদামাটা চা। তো আমরা এখন হয়তোবা এই দেখো আমার কাছে একটা কাপ আছে, এই কাপটা কিন্তু অনেক বেশি রঙিন। তো এরকম রঙিন ছিল না আমাদের ওই চায়ের কাপটা, অনেক বেশি রঙিন ছিল না, কিন্তু চায়ের কাপের সাথে না অনেক স্মৃতি ছিল। এবং চায়ের কাপে চারপাশে কয়েকজন মানুষ থাকতো আমাদের সাথে, ওই মানুষগুলোকে নিয়ে চায়ের কাপে চুমুক দেওয়া বা এই চায়ের কাপটা ভাগ করে খাওয়া মাঝে মধ্যে, এইটা এখন অনেক বেশি মিস করি। এই জিনিসটা না, এটা তুমিও খাচ্ছ, যেমন তোমার কাপটা কিন্তু অনেক বেশি রঙিন, কিন্তু মানে উনি ভাগ করে খাওয়ার মতো মানুষকে খুব মিস করি। আর এই তারপর ওখান থেকে আবার ফিরে আসা, রাস্তা পার হওয়া, রাস্তা পার হয়ে মাঝে হয়তো বা কোনো দোকানে বা কোনো একটা জায়গায় বিরতি নেওয়া, আবার বাসায় ফিরা। এই তো এটা হচ্ছে তোমার ভার্সিটিতে যাওয়া থেকে আসা পর্যন্ত। এবং এই ভার্সিটি শেষ করে আমরা যেহেতু ভার্সিটির আশেপাশে থাকতাম,
তো আমাদের না বেশি সময়টাই কাটতো তোমার এই ভার্সিটির সামনে দিয়ে, আড্ডাটা হতো ওখানেই। আমরা সন্ধ্যার পরে ওখানে বসতাম। তোমরা জানো, তোমরাও এখানে ছিল, তোমরাও এটা অবশ্যই, তোমরা এই আড্ডার সাক্ষী কিন্তু তোমরা, তোমাদেরকে নিয়েই আড্ডাটা হয়েছে। তো এইভাবেই কাটতো আসলে এই মানুষ। এক্স্যাক্টলি ডেভিড জয়, আমি তোমার কথার মাঝখানে একটু ইন্টারাপ্ট করতে আছি। সেটা হচ্ছে আমাদের সন্ধ্যাকালীন যে ভার্সিটির আড্ডাটা, মানে হোয়েনেভার ইট ইজ, আমাদের এই সন্ধ্যাকালীন আড্ডাটা বাইক পার্কিং এর সামনে বসে থাকা, বরকত পয়েন্ট, ব্যাচেলর পয়েন্ট, বা সামটাইমস জাহাজবাড়ির সামনে, এই সন্ধ্যা লাগলে না যে যেখানে থাকতাম, যেখানে আছে, হয়তো কেউ অফিস করে আসছে, বা কেউ স্টাডি শেষ করে আসছে, বা কেউ কোনো কাজে ছিল, সন্ধ্যা হলেই না মানে কেমন একটা প্রাণ ছুটে যেত, চলে আসতাম আমরা কিন্তু ঠিকই সবাই, তাই না? মানে আমি অনেকবার রিফাতকেও দেখছি, রিফাত চলে আসতো। সোহাগকে আমি খুব কম পেয়েছি, সোহাগের বাসাটা একটু দূরে ছিল। সুমনকে দেখতাম, তানিয়াকে দেখতাম, আমাদের আরো অনেক, এটা হচ্ছে কি সেলিম, সবাই। এই বিষয়টা হচ্ছে কি বাপি, যে আমরা হয়তো আমরা প্রত্যেকেই কিন্তু এক একটা মানে পরিবার থেকে আসছি না, আমাদের পরিবারের যে একটা টান, তো আমাদের এই ভার্সিটিটা বা চায়ের একটা পরিবারের মতো ছিল, যেখানে হয়তো দিন শেষে একবার না গেলে মানে ঘরে ফেরাটা মানে একদম মানে পরিপূর্ণতা আসতো না। এই পরিপূর্ণতার জন্য আমাদের একবার হলে যেতেই হবে চায়ের। এটাই এই দিনগুলাই আমরা আসলে কম বেশি যখনই আমাদের কোনো কিছু মনে হয় ভার্সিটি মেমোরিজ, এই দিনগুলাই, এছাড়া কিন্তু কোনো কিছু না। আর আমি যদি তোমার কাছে আরেকটু যেতে চাই ডেভিড, এই কোয়ারেন্টাইনে যখন ছিলে, বাসায় যখন ছিলে পুরো দীর্ঘ 2 মাস, এই সময়ের মধ্যে তোমার লাইফে এমন কি কোনো চেঞ্জেস এসছে কিনা, যেটা তোমার পরবর্তী লাইফে এটাকে তুমি ক্যারি করতে পারো, বা তোমার কোনো ধারণাকে পাল্টে দিয়েছে কিনা, এই সংক্রান্ত যদি তুমি কিছু আমাদের সঙ্গে শেয়ার করতে। হ্যাঁ, এটা হচ্ছে কি যে চেঞ্জ একটা অবশ্যই আসছে। আমরা যতটাই আসলে এই খুব অস্বাভাবিক একটা পরিস্থিতির মধ্যে থাকতে থাকতে হয়তো বা অনেক বেশি হয় কি যে আমাদের এই অর্থনৈতিক কথাটা যখন চিন্তা চলে আসে, আমাদের কাঁধে তো একটা দায়িত্ব থাকে, সেটা হয়তো বা আমরা আস্তে আস্তে পাচ্ছি, আমাদের সামনে হয়তো বা আরো বেশি দায়িত্ব আসবে। তো আমাদের বাবা মায়ের উপর দায়িত্বটা অনেক বেশি। এই জায়গাটা থেকে না আমাদের মানে মেজাজ এবং মানসিকতা অনেক বেশি খিটখিটে হয়ে যায়। তখন দেখা যায় কি যে অনেকের ভালো কথা খুব মন্দ লাগে, খুব জাস্ট নিতে পারি না। তো এই পরিবর্তনটা আসাটা হয় কি, আমি যেটা মনে করি যে আমার ভিতরে পরিবর্তনটা এরকম যে আসলে খুব মানে অর্থনীতির দিকটাই আমি বেশি করে দেখি, যে খুব অল্প পরিসরে বা অর্থনীতিটাকে একটা অর্থনৈতিক মন্দাটাকে কিভাবে মোকাবেলা করতে হবে, কিভাবে পরিবার আপনজনদেরকে নিয়ে এই অল্প পরিসরের মধ্যেই কিভাবে সার্ভাইভ করতে হবে, টিকে থাকতে হবে। আমি মনে হয় সেটা অনেকটা শিখেছি, অনেক ফেস করেছি। এটা হয়তো সামনের দিনগুলোতে আমার জীবনে যদি কখনো এরকম পরিস্থিতি আসে, আমি হয়তো ট্যাকেল দিতে পারবো। আমার মনে হয় যে এই মানসিকতাটা হয়েছে বা আমার এই এক্সপেরিয়েন্সটা হয়েছে। না, এক্স্যাক্টলি সেটাই। তবে আমি যদি আবার একটা ব্যক্তিগত অভিমত শেয়ার করি, সেটা এই করোনার কোয়ারেন্টাইনের দিনগুলোতে আমার যেটা মনে হয়েছে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু সবাই কম বেশি চেষ্টা করি ভালো কাজ করার। সেটা ভালো কাজটা বিভিন্ন রকম ভাবে হতে পারে, একজন নিম্নবিত্ত আয়ের মানুষকে সাহায্য করে, বা তোমার বাসার দারোয়ানকে কিছু দিয়ে, বা যে রিক্সাওয়ালাটা রিক্সায় চড়ে তুমি বাসায় আসছো তাকে হয়তো 10টা বা 5টা টাকা বেশি দিয়ে আমরা হেল্প করতে পারি। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে মানে আমাদের এই ভালো কাজগুলো আমরা অ্যাটলিস্ট বাড়িয়ে দিতে পারি, কারণ আমরা তো মানুষের জন্য, তাই না? আমরা কিন্তু এই কোয়ারেন্টাইন কিন্তু আমাদের লাইফে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে আমাদেরকে। আমাদের কাছে অনেক কিছু থাকতেও কিন্তু আমরা অসহায়। তো কোনো কিছুই তোমার না, বা কোনো কিছুই আমার না, বা কোনো কিছু, সবকিছুই আমাদের। তো এক্স্যাক্টলি এই বিষয়গুলোই বলতে চাচ্ছিলাম। তো আমরা একটু কমেন্ট সেকশনে যেতে যাই। আমাদের আব্দুল্লাহ মামুন, সবাইকে একসাথে দেখে খুব ভালো লাগছে। বাপি, আমি যদি একটু বলি, জয় কন্টিনিউ কর। আচ্ছা, আমি আসলে কি মানে এই কোয়ারেন্টাইনটা, এই প্যান্ডামিকটা আসলে আমাদেরকে একটা জিনিস, আমাদের কিন্তু আমরা চাইলে বাংলাদেশটা অনেক বেশি ডেভেলপ করতে পারবে, নিজেদের জায়গা থেকে অনেক বেশি আরো ডেভেলপ করতে পারবে, সেই সুযোগটা আছে আমাদের। আসলে কোন কোন জায়গাগুলোতে ল্যাকিং ছিল, কোন কোন সেক্টর গুলোতে আমাদের অনেক বেশি অক্ষমতা ছিল, আমরা কিন্তু এটা অলরেডি ফাইন্ড আউট করতে পেরেছি। এখন এইটা যদি আমরা অনেক বেশি এই জায়গাগুলোতে আমরা ফোকাস করি এবং আমাদের কি কি ল্যাকিং আছে এই জায়গাগুলোতে আমরা যদি কারেকশন করি, আমরা বাংলাদেশটা এবং আমরা ব্যক্তিগতভাবে কিন্তু অনেক সামনে
আগাতে পারবো। এক্স্যাক্টলি আমাদের বন্ধু কৌশিক আমাদের সাথে জয়েন করেছে, বলছে কৌশিক আসলে হুম দিয়ে কি বোঝাতে চাচ্ছ বন্ধু? আমি আসলে তোমার ওয়ার্ডটা ক্লিয়ার না, বাট আই ক্যান রিয়েলাইজ। তো আমরা একটু আমাদের প্রিয় শিক্ষক শিক্ষিকাদের গল্পে একটু যেতে চাই, যাদেরকে নিয়ে আমাদের ভার্সিটি জীবন বা যাদের জ্ঞানগুলো আমাদের মধ্যে যারা বিতরণ করেছেন তাদের কাছে একটু আমরা যেতে চাই। রিফাত আজিম অনিক, তোমার সব থেকে প্রিয় স্যারের কথা আমি জিজ্ঞেস করতে চাই না, প্রিয় ম্যাডামের কথা জিজ্ঞেস করতে চাই। তোমার সব থেকে প্রিয় ম্যাডাম কে ছিল, আর পাশাপাশি তোমার সব থেকে বেশি ক্রাশ ম্যাডাম কে ছিল, মানে যাকে দেখতেই তুমি ফিদা হয়ে যেতে, ক্রাশ ম্যাডাম কে ছিল? এটা একটু যদি আমার সঙ্গে শেয়ার করতাম। আমার প্রিয় ম্যাডাম এবং ক্লাস ম্যাডাম, বোথ কোশ্চেনের অ্যান্সার হচ্ছে একটাই আর কি, মাহবুবা ম্যাম। তার সাথে সাথে অবশ্যই আফিয়া ম্যাম, অবভিয়াসলি ওনার ক্লাস আমি কিন্তু খুব মনোযোগ, আমি মাহবুবা ম্যাম যদিও আমার খুব পছন্দের একজন টিচার, বাট আফিয়া ম্যামের ক্লাস আমার কাছে অসাধারণ লাগতো। শুধু ক্লাসের ব্যাপারে যদি আমি বলি সেক্ষেত্রে হচ্ছে আফিয়া ম্যাম ওয়াজ বেস্ট। ম্যামের ক্লাস আমি পুরা 1.5 ঘন্টা সময় মনোযোগ দিয়ে করতাম। এই দুইজন ম্যামকে আসলে আমি সত্যি অনেক বেশি মিস করি। পাশাপাশি অন্য টিচার যারা আছে, মুরাদ স্যার খুবই ফ্রেন্ডলি একটা টিচার ছিল, স্যারকে আমার ভীষণ মনে পড়ে। কম্পিউটারের জাহিদ স্যার, ইংলিশের আমাদের শাকাওয়াত স্যার, যদিও আমি স্যারকে ভাইয়া ডাকতাম বেশি, আমাদের কুমিল্লার ছেলে ভাইয়া, মানে খুবই সহজ সরল, মানে ভাইয়াকে খুব মিস করি। এই ছিল আমার শুধু লিস্টে। মাহবুবা ম্যাডামের ক্লাসে 1.5 ঘন্টা মনোযোগ দিয়ে করতে নাকি অন্য কারো ক্লাসে মনোযোগ দিয়ে করতে? না না, আমি তো আফিয়া ম্যামের কথা বলেছিলাম। আচ্ছা সরি। আচ্ছা, সোহাগের কাছে একটু যেতে চাই। সোহাগ, তোমার মানে সেম কোশ্চেনটা নিয়ে তোমার কাছে একটু যেতে যাচ্ছি, তোমার প্রিয় শিক্ষক বা শিক্ষিকা কে ছিল? আসলে প্রিয় শিক্ষক শিক্ষিকা এখন যদি নাম বলা শুরু করি, আমি অলরেডি লিস্ট করে ফেলেছি, আমার পিসিতে আছে, যে অ্যাড করতে 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 বেড়ে গেছে। এখন এতগুলো যদি বলতে যাই পরে দেখা গেছে যে একজনের নাম বাদ পড়ে গেল, পরে উনি হয়তো বা দেখে কষ্ট পাবে, তাই আমি আসলে নামটা বলতে যাচ্ছি না। সব টিচারই আমার ফেভারিট, কারণ হচ্ছে যে সবার সাথে আমার যোগাযোগ বিবি লাইফেও ভালো ছিল, এখনো চেষ্টা করি সব শিক্ষক শিক্ষিকাদের সাথে যোগাযোগ রাখার জন্য। সবাই আমাকে ভালো জানে, আমি সবারই ফ্যান, সব টিচারের ফ্যান আমি বলতে গেলে আর কি। তানিয়ার ফেভারিট টিচার কে ছিল? ফেভারিট টিচার ছিল হচ্ছে বুলবুল স্যার, মাহবুবা ম্যাম আর নুরনাহার ম্যাম। তো বুলবুল স্যারকে আমার প্রচন্ড ভালো লাগতো, তার ক্লাস খুবই মনোযোগ দিয়ে করতাম, মাঝে মাঝে বুঝতাম না, তারপরে তাকায় থাকতাম যে স্যার কি বুঝাইতেছে, বোঝার চেষ্টা করতাম। ও কিন্তু একটা সত্যি কথা বলতে পারতো, মনোযোগ দিয়ে ক্লাস দেখতাম। মনোযোগটা আছে, সেটা যেখানেই থাকুক। আমি আরেকটু অ্যাড করতে চাই, সোহাগের সঙ্গে একটু অ্যাড করতে চাই, সোহাগ প্লিজ। সেটা হচ্ছে যে তানিয়া বললো যে তার ফেভারিট ম্যাম হচ্ছে নুরুন্নাহার ম্যাম। এখন আমার প্রশ্ন হচ্ছে যে কেন নুরুন্নাহার ম্যাম? ম্যাম হচ্ছে যে এক এক্সামে আমাকে পুরো আলাদা করে নিয়ে সামনে বসে রাখছে যে তুমি এখানে বসে বসে পরীক্ষা দাও, সিট সরাই দিয়ে। এখন আমি জানতে চাই যে নুরুন্নাহার ম্যাম কেন তানিয়ার ফেভারিট, কোনো কারণ আছে? আচ্ছা, হ্যাঁ, কারণ হচ্ছে আমি বুঝতাম না, ফেলও করছে একবার, কিন্তু উনি অনেক চেষ্টা করতো আমাকে পাস করানোর জন্য, বোঝানোর জন্য, যে চেষ্টাটা অন্য কারোর মধ্যে ছিল না। ম্যাম অনেক ভালো বোঝায়, ভালো ক্লাস নেয়। সোহাগ, তুমি মানে কার ক্লাসটা সবথেকে বেশি বোরিং লাগতো তোমার কাছে? মানে কোন সাবজেক্টটা বেসিক্যালি? আমি সাবজেক্টের নাম আসলে বলতে রিকোয়েস্ট করছি না তোমাকে, আমি একটু সাবজেক্টের নামের কথা বলছি। তো কোন সাবজেক্টটা তোমার কাছে সবথেকে বেশি বোরিং লাগতো ক্লাস করতে? বোরিং লাগতো হচ্ছে, বোরিং না আসলে, যদি কোর্সের কথা বলি ক্লাস সবগুলোই ভালো লাগছে, তবে একটা কোর্স নিয়ে হচ্ছে যে আমি অনেক বেশি ছিলাম, ভুগছিলাম, সেটা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, একটা কোর্স ছিল জাহিদ স্যারের। তো দেখা গেছে যে উনি একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন আমাদেরকে, মানে হচ্ছে যে টার্ম পেপার টাইপের, যাই হোক। তো ওটা সলভ করতে আমি বসেছিলাম, আমার এক ফ্রেন্ড বড় ভাই আছে, নাম হচ্ছে মিনিজুল হাসান রুয়েটের, সে এবং আমি দুজন মিলে বসছি হচ্ছে যে অ্যাসাইনমেন্টটা করবো। বিকালে বসছি, রাত 12টা বেজে গেছে, কিন্তু আমাদের অ্যাসাইনমেন্ট শেষ হয়। আমি অবশ্য বসে বসে ভাবতেছিলাম স্যার যে এটা অ্যাসাইনমেন্ট দিল, এখন আমি হচ্ছে যে সিএসসি স্টুডেন্ট নিয়ে বসে, এক্সপার্ট ডাটাবেস ভালো জানে, তাকে নিয়ে বসে অ্যাসাইনমেন্ট করতেছি, বাকিদের কি অবস্থা হবে?
ওইটা ভেবে ভেবেই হচ্ছে যে টায়ার্ড হয়ে গেছিলাম, যে এই ছিল অবস্থা। ওইটা অনেক মানে সুমনের আসলে প্যারাদায়ক কোন করছিল, কোর্সটা অনেক বেশি কঠিন। ইন্টারেস্ট লাগতো? আর একটু সুমনের কাছে যেতে হচ্ছে। সুমন, তোমার কোন ক্লাসটা সব থেকে বেশি ইন্টারেস্ট লাগতো? ইন্টারেস্ট বলতে গেলে ছাত্রের কথাই বলা লাগে, কিন্তু আগে হুম সব থেকে বেশি ইন্টারেস্ট আমার মনে হয় সবাই হুম পছন্দ করে, যেটা হচ্ছে মির্জা স্যারের মুভি দেখে এক্সাম হুম দেওয়া। মনে হুম আছে হুম। কারোর? মানে এটা এটা তো খুবই এটা ইন্টারেস্ট এটাও লাগতো। অসাম। হ্যাঁ, এটা পান্ডা পান্ডা ইন্টারেস্টিং ছিল খুব বেশি। হুম কুমু পান্ডা, যেটা ওই হুম মুভিটা জীবনে শুনি নাই নাম, হুম ওই দিনই ফার্স্ট হুম শুনছিলাম এবং মুভিটা হুম দেখছি ওই দিনই প্রথম। হুম আর কিছু কিছু ম্যাম আছে, যেমন কয়েকটা ম্যাম না বললেই নয়, যেমন জান্নাতুন মামা, নুপুর ম্যাম, তোরা কেউ পাইছিলি? হুম। তানিয়া পাইতে পারে মনে হুম, হয়। পাইছি হ্যাঁ, পাইছি। হ্যাঁ অনেকে আমরা পেয়েছি, আমরা পেয়েছি। পেয়েছি। পেয়েছি, হ্যাঁ হ্যাঁ। ম্যামটা খুবই ক্লোজ ছিল, ম্যাম খুবই ক্লোজ ছিল। হুম এছাড়াও ছিল, আমরা তো মার্কেটিং মেজর নেওয়ার ফলে অনেক ম্যাম হুম ক্লোজ হয়েছে। যেমন ধরেন হুম আফরিন আজার ম্যাম অনেক ক্লোজ ছিল আমাদের। হুম তারপরে ইব্রাহিম হুম স্যার তো মানে মাস্টার মাইন্ড বলা যায়, ব্র্যান্ড হুম ম্যানেজমেন্টের হুম বস। আর হুম হুম গল্পের ছলে ক্লাস নিবে 40 মিনিট 50 মিনিট গল্প করবে, হুম 15 মিনিট যে ক্লাসটা নিবে, মানে হুম তাতেই মনে করে 1 ঘন্টার ক্লাসটা হয়ে যেত। খুবই ভালো হুম একটা স্যার ছিল। আর বুলবুল স্যারের কথা না বললেই হুম নাই। বুলবুল হুম স্যারের কিছু কথা মনে পড়ে, যেমন ফার্স্ট প্রেজেন্টেশন হয়েছিল, মনে আছে কারো? ফার্স্ট প্রেজেন্টেশনে আমাদের টপিক ছিল হুম খুব সম্ভবত মোবাইলের ইম্প্যাক্ট, এরকম কিছু একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ টাইপের কিছু একটা ছিল। তা আমাদের পড়ছিল হুম মানে ডিসঅ্যাডভান্টেজ। তো হুম মজার বিষয় হলো আমরা কেউ কম্পিউটার চালাতে পারি না 2012 সালে। কেউ হুম কম্পিউটার দেখিও মানে দেখছি কিন্তু কোনোদিন চালাইও নাই। টাইপ টাইপ হুম করছি, মানে দোকান টোকানে গিয়ে টাইপ করছি, বিষয়টা হুম এমন। কিন্তু ওই আমরা কিভাবে প্রেজেন্টেশন করবো এটা নিয়ে মহাবিপদ। পরে হুম ধর্ণাধরী কারা জানিস? ধর্ণাধরী সোহাগ রে, রাসেল রে, এটা করে দে ওটা করে দে, হুম ওদেরকে সবার করে দিচ্ছে প্রেজেন্টেশন। এখন সোহাগ ওইভাবে তখন কমিউনিকেট ছিল না, প্রথম হুম সেমিস্টারে অত ছিল না। গ্রুপ ভাগ ছিল, আমার গ্রুপে খুব সুন্দর কৌশিক, নিপা, আহ, হুম হুম নিপা শারমিন ছিল, আর না নিপা না হুম সরি, কৌশিক ছিল, হুম আরেকটা কে যশোরের একটা মেয়ে ছিল, নামটা ভুলে গেছি। 2-3 জন হুম নিয়ে আমাদের গ্রুপটা ছিল। তো ওইটা হুম আমরা সোহাগের দায় করছিলাম। হুম প্রেজেন্টেশন কি হয়েছে জানি না, ছবিটা হুম মাশাআল্লাহ তুলছিলাম, সাদা হুম শার্ট পরে চিকনা ছিলাম। হুম ছবিটা বেশ এখনো মাঝে হুম মাঝে দেখি, দেখে আবার হাসি। এটা হুম একটা ছিল। আর হুম এছাড়া বলতে গেলে তো সারা রাত শেষ হয়ে যাবে। আর হুম সবার সব স্যারে পাইছি কম বেশি ক্লোজ ছিল। হুম এগুলো বেশি আর কি আমাদের স্মরণে রাখছে। আর আফএম আফএম এর কথা হুম বলতে গেলে আমাদের বিজনেস ক্লাবের কথা সর্বপ্রথম মনে পড়ে। মাহু ম্যাম যেমন হুম বিভাতে বেশি ক্লোজ, আমি আফএম এর সাথে বেশ ক্লোজ ছিলাম। আমার সাথে কুয়াকাটা ট্যুরে জয় ছিল, তো জয় ছিল। তো ম্যামের বেশ কয়েকটা ট্যুরে আমরা গেছি। তো হুম এইগুলো আসলে স্মরণীয়। আর ম্যামের আরেকটা কথা বলতে হুম যে পয়লা বৈশাখের একটা হুম ঘটনা ছিল। পয়লা বৈশাখের রাতে হুম আমরা আলপনা করছিলাম। হুম পয়লা হুম। বৈশাখে তোরা কেউ ছিলি? হ্যাঁ, আমি সব ছিলাম ছিলি পয়লা নাকি? বৈশাখের দিনে। ছিলাম ছিলাম। আল্লাহ। পয়লা বৈশাখে একটা ঘটনা বলি, মনে হুম হুম। পড়লো, ছোট করেই বলতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লিজ। ওই দিন সোহাগের রাতে থাকা মানে খুব প্রবলেম হচ্ছিল। আবার সোহাগ না থাকলে আমরা কাজ করবো না, এরকম একটা চিন্তা ভাবনা। সোহাগ কন্ট্রোল করতেছে আমাদের হুম পুরা ওই গ্রুপটারে। এখন ওইটা র্যাকডে ছিল। র্যাক ডে দোস্ত, তাহলে ওটা র্যাক ডে। পয়লা হুম বৈশাখে ওইটা না, পয়লা বৈশাখে পুরা রাস্তা করা হয়েছিল, ওটা আর একটা ঘটনা। যা র্যাক হুম ডেটাই এটা আসছি। তো র্যাক ডেতে এখন সোহাগ কন্ট্রোল করতেছে ওখানে। হুম মামুন ছিল না, মামুন আরো দুই একজন ম্যানেজমেন্টের যে দায়িত্ব ছিল। তো সোহাগ থাকবে কোথায় এখন? হুম সবাই বলতে আমি সোহাগরে নিবো। কিরণ বলে না তুই আমার এখানে হুম থাক, মানে ওরে নিয়ে টানাটানি। ওর থাকার জায়গা হচ্ছে না, হুম ওকে নিয়ে টানাটানি। হুম পরে ডিসিশন হলো হুম যে আমি ওকে নিবো এখন যেভাবে হুম হোক। তো যাই হোক, অনেক কষ্টে আর কি সোহাগ আমার হুম ওখানে ছিল। হুম তো পরের দিন হুম সকালে মজার বিষয় হলো সোহাগ ব্রাশ না করেই চলে হুম গেছে। আমার আগে ও হুম চলে গেছে, ব্রাশ করবে না। এখন হুম। পরে কি করছে যায় না, সোহাগই ভালো বলতে পারবে। সোহাগ একটু কন্টিনিউ করে এটা নিয়ে। প্লিজ সোহাগ, আমরা আচ্ছা, একটা ইন্টারেস্টিং গল্প তোমার থেকে শুনতে চাই। সোহাগ, হ্যালো, আমি বলবো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বল। সেটা হচ্ছে র্যাকডেতে যেটা ছিল ওইটা হচ্ছে যে আমি ওই কারণে হচ্ছে যে আমি গোসল করেছিলাম, এটা ঠিক। হুম তবে হ্যাঁ হ্যাঁ, গোসল হচ্ছে করছি। যে র্যাকডেতে যখন ওই যে আবির মাখানো হয়েছিল, হুম রং মাখানো হয়েছিল, তারপর আমি গোসল করতে গেছিলাম আবার। তো হুম ওই গোসল করে যখন আবার ব্যাক করছি, ততক্ষণে যেটা হয়েছে যে ক্রেস্ট টিচাররা যে বিতরণ করতেছিল, আমি আর ক্রেস্ট নিতে পারিনি। হুম সবাই যে সেমটা যার আমার মতো সাথে ক্রেস্ট নিচ্ছে, ছবি হুম তুলছে। তো ওইটা হচ্ছে যে ওই জিনিসটাই আমার অপ্রাপ্তি রয়ে গেছে। যদিও অনেক হুম প্রাপ্তি, অনেক কিছু ছিল। আর হুম রাতের বেলা বলতে গেলে আমি ওই দিনই শুধু হচ্ছে যে হুম কোনো ফ্রেন্ডের মেসে ছিলাম। আমি সাধারণত বাইরে থাকি না। আর রাতের বেলা হচ্ছে যে আমি বাসায় গেছি, বাসায় যেয়ে আবার জিনিসপত্র হুম নিয়ে আবার হচ্ছে যে আমি রাতেই আবার ব্যাক করছি 3টা বাজে। আমি আবার 3টারও আরো আগে আমি আবার ব্যাক করছি ক্যাম্পাসে। হুম
ওটা ছিল ওর এক ডে। আর টিচারদের কথা যখন বলতেছিল তখন হচ্ছে যে আমার মনে পড়লো, আমি একটু অ্যাড করি, যেমন মির্জা স্যারের কুমফু পান্ডার কথা বললো। আমি এই মুভিটা প্রায় হচ্ছে যে এখন যদি হিসাব করি 30 বারের উপরে এই মুভিটা আমার দেখা হয়েছে। আমি এখনো সময় পাইলে এই মুভিটা দেখি, কারণ হচ্ছে যে এই মুভির প্রতিটা স্পিচ হচ্ছে যে আসলে নতুন কিছু শিখায়। কারণ প্রত্যেকটা ডায়ালগই হচ্ছে যে কোনো একটা মেসেজ দেয় আর কি, মানে পুরো মুভিটাই এমন ভাবে ইয়ে করা হয়েছে। তো আমি যেটা করছিলাম, সাবটাইটেলটা সবাইকে দিয়ে দিছিলাম মুভি। তো যেহেতু হচ্ছে যে এটা হচ্ছে যে শুনে শুনে মুভি দেখে হচ্ছে যে আমাদের এক্সামে দিতে হইতো, স্যার হচ্ছে আমাদের সুবিধার জন্য মুভিটা আগে বলে দিছে। এখন সাবটাইটেল দেওয়াতে যেটা হয়েছে, আমি ফ্রেন্ডদের উপকার করছিলাম, তারা যাতে সাবটাইটেলটা গোথ্রু করে, তাইলে হচ্ছে যে তারা জিনিসটা বুঝতে পারবে, পরীক্ষা ভালো হবে। হয়তো বা এতে তাদের ক্ষতি বেশি হয়েছে। তো স্যারের কানে এটা গেছে যে আমি সাবটাইটেল দিয়ে দিছি। তো এরপরে স্যার করলো কি, এই কারণে অনেকে ধরা খাইছে, সেটা হচ্ছে যে পরে ফাইনালে যে স্যার এবার টপিক দিচ্ছে হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 2 এর উপর ডকুমেন্টারি। এখন মুভির যদি আমি সাবটাইটেল বের করতে পারি, যে কেউ বের করতে পারবে, কিন্তু ডকুমেন্টারি তো হচ্ছে যে হাজার হাজার ডকুমেন্টারি হয় এক টপিকের উপর, এটার সাবটাইটেল আমি কিভাবে বের করব? তার উপর হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 2 এমন এমন টার্ম ইউজ করতেছিল ওই ডকুমেন্টারিতে, যে টার্মগুলোর সাথে হয়তো আমার পরিচিত না। উইকিপিডিয়া নেট ঘেটে অনেক কষ্ট হচ্ছে যে আমি একটা স্ক্রিপ্ট রেডি করছি, সাবটাইটেল নিজে বানাইছি, যদিও এক্সামের আগে ফ্রেন্ডদের হাতে দিতে পারি নাই, কারণ পরীক্ষার আগ মুহূর্তে আমার সাবটাইটেল শেষ হয় না। তো স্যারকে বললাম যাওয়ার সময় যে স্যার সাবটাইটেলের জন্য তো আপনি এটা দিলেন, আমার তো সাবটাইটেল রেডি হয়ে গেছে। বলে কই দেখাও। তো আমি দেখানোর জন্য পরে ব্যাগ থেকে এনে আমার সাবটাইটেল যেটা লেখা ছিল, তো ওটা আমি স্যারকে দেখাইলাম। স্যার বলে ঠিক আছে যাও, সাবটাইটেল ওটা স্যার রেখে দিছে, যাতে আমি নেক্সট ব্যাচের কাউরে আর দিতে না পারি। আর বুলবুল স্যার যেটা ছিল ফার্স্ট সেমিস্টারে আমার গ্রুপের নাম মনে আছে, গ্রুপের নাম আমি দিছিলাম হচ্ছে যে এফএনএফ। এফএনএফ হচ্ছে যে ফয়সাল, নিপা, ফারহা। আর হচ্ছে যে আমার গ্যাবার্ডিং এর একটা প্যান্ট ছিল, আর শার্ট পরা ছিল, আর নর্মাল হচ্ছে যে স্লিপার পরা ছিল। এখন কথা হচ্ছে যে ফর্মাল ড্রেস পরতে হবে, এখন ফর্মাল শুও তো কিনা হয় নাই, এখন কলেজের জুতাটাও আমি নিয়ে আসি নাই, কি করব? পরে হচ্ছে যে ইসমাইল সাকা সে আছে, তার জুতা নিছি, তারপর গ্যাবার্ডিং এ প্যান্টে শার্টিং করলাম, করে ওই জুতা পরে তারপর হচ্ছে যে আমি প্রেজেন্টেশন দিছি। তো এই ছিল হচ্ছে যে ওই দুটো অভিজ্ঞতা আর কি। প্লিজ কন্টিনিউ। আচ্ছা, বাপ্পি কানেকশন প্রবলেম হচ্ছে, অডিয়েন্স মানে আমাকে দেখেও বিভ্রান্ত হতে পারে, কারণ আমি বারবার চোখ এদিকে ওইদিকে করতেছি। কারণ হ্যাঁ হ্যাঁ ওয়েট, কারণ হচ্ছে আমি কিন্তু সফটওয়্যার কন্ট্রোল করতেছি, যার জন্য চোখ বারবার এদিকে ওদিকে যাচ্ছে ভলেন্টারি। আচ্ছা ওটা তো সমস্যা নেই, বাকিদের রিফাত তুমি কিছু বলতে চাচ্ছিলে, বলো। ততক্ষণে বাপ্পিকে আমি কন্টিনিউ করি। বাপ্পি আসুক, সমস্যা নেই। সোহাগের থেকে আরেকটু আমরা শুনতে যাচ্ছি আর কি। সোহাগ, এফএনএফ যেটা বললা, ফয়সাল, নিপা আর ফারহা, আমরা কিন্তু জানি যে তোমার সাথে মানে আমাদের আরো একটা বন্ধু তোমার খুবই ক্লোজ ছিল আর কি, সরি মানে ক্লোজ, রাসেল, ওর কথা কিন্তু তুমি বলো নাই। সেটা হচ্ছে যে আমাদের ফার্স্ট ছিল ফার্স্ট প্রেজেন্টেশন ওই তিনজনের মেম্বার ছিল, তো যে কারণে এখন আমি তো হচ্ছে যে মেম্বার অ্যাড করতে পারি না। হ্যাঁ সে আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু কথা হচ্ছে যে গ্রুপের যেহেতু কথা বলো, যে ফার্স্ট সেমিস্টারের হচ্ছে যে ফার্স্ট প্রেজেন্টেশনের কথা শেয়ার করতেছিল, তো ফার্স্ট প্রেজেন্টেশনে আসলে হচ্ছে যে এই তিনজনই ছিলাম আর কি। তো যে কারণে এখন আমি তো আর মেম্বার চেঞ্জ করতে পারি না এখন ফার্স্ট প্রেজেন্টেশনে। আচ্ছা আমি একটু অ্যাড করি। বাপ্পি, আমরা আসলে সুমন, আমি একটু বলি বাপ্পি, আমরা আসলে অনেকগুলা বন্ধুর নামে কিন্তু অলরেডি শুনে ফেলছি, আমরা 6 জন ছাড়াও 29 ব্যাচের আসলে সব বন্ধুগুলো আমাদের কলিজার বন্ধু, যাদের নাম তারপর না বললে নাই হয়, যাদেরকে খুব বেশি মিস করি, জাস্ট এখন অনলাইন চ্যাটিং হয়। ইসমাইল, সিফাত, কিরণ, মামুন, রাসেল। আমাকে যদি অনুমতি দেওয়া হয়, আমাদের 29 ব্যাচের আরো একজন বন্ধু কিন্তু আমার সাথে রয়েছে, আমাকে যদি অনুমতি দেওয়া হয় আমি নিয়ে আসতে যাচ্ছি। না না, এটা প্লিজ প্লিজ প্লিজ, এটা ভেরি সারপ্রাইজিং ফর আস। বাপ্পি কন্টিনিউ করো, শুনতে পাচ্ছি। আমরা যদি আমাদের বন্ধুদের কথা বলতে চাই, আসলে অসংখ্য নাম, অসংখ্য প্রিয় মুখ, যাদের আসলে নামের লিস্টটা অনেক অনেক বড়, নাম বলে শেষ করা যাবে না। প্রত্যেকটা মানুষই কিন্তু আমাদের প্রিয় মুখ ছিল। এবং রিফাত যেটা বলছিল যে সবাই কিন্তু আমাদের আসলে কলিজার মধ্যে থাকে, আজ থেকে 5 বছর পরেও গিয়েও না এই নামগুলো মনে হলেই আমাদের কাছে খুব ভালো লাগবে। তো ততক্ষণ আমাদের সারপ্রাইজিং গেস্ট মামুন ছিল, মামুন চলে এসেছে, মামুনকে ওয়েলকাম। মামুন, কি অবস্থা তোমার? কেমন আছো? কেমন যাচ্ছে তোমার কোয়ারেন্টাইনের দিনকাল? মামুন ইয়ারফোন নাও, শোনা যায় না। সম্ভবত মিউট করা। মামুন তুমি ওখান থেকে আনমিউট করো। সরি।
শিওর, কন্টিনিউ করো। থ্যাংক ইউ এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য, স্পেশালি রবিউল আউয়াল সুমন, এমনকি বাপিদা আর বিজ্ঞানী তো আছেই। সবাইকে আসলে অ্যাকচুয়ালি অনেক মিস করি। 29 ব্যাচ পুরোটাই আসলে আপন, কাউকে আলাদা করে দেখার কিছু নেই, সবাই আপন। বিশেষ করে র্যাক ডে করার পর থেকে আসলে এতটাই মিস করি সবাইকে। কিরণের ম্যাচটা বেশি মিস করি, সিফাতের ম্যাচটা বেশি মিস করি, অনেক বেশি যাওয়া আসা ছিল ওখানে, স্মৃতি অনেক, আসলে বলে শেষ করা যায় না। আমি খুবই অপ্রস্তুত ছিলাম, হঠাৎ করে মাইক্রোফোনটা দেওয়া হয়েছে, সবাই দেখে আসলে ভালো লাগতেছে। মামুন, আমি যদি একটু অ্যাড করতে চাই, আরে ভার্সিটিতে আমরা যখন একসাথে ক্লাস করতাম, ক্লাসগুলোতে আমাদের অনেকগুলা যেগুলো সিক্রেট ল্যাঙ্গুয়েজ থাকতো, যেগুলো আমরা শুধুমাত্র নিজেদের মধ্যেই আদান প্রদান করতাম। তো মানে শেয়ারেবল এমন কিছু আছে কিনা তোমার সাথে, যেটা ক্লাসের মধ্যে কোনো টিচার বা ম্যামদের সঙ্গে হয়েছে, যে জিনিসটা আমরা শেয়ার করতে পারি, বা ভেরি ইন্টারেস্টিং কোনো কিছু যেটা শেয়ারেবল অন ইয়ারে, এরকম কিছু আছে কিনা? থাকলে তুমি একটু শেয়ার করো আমাদের সঙ্গে। যা কিছু মনে পড়ছে সবই 18 প্লাস। আমরা শুনতে চাই। মামুন কন্টিনিউ কর, 2-4 লাইনে বলে যা। না, আমরা অনেক আছে তো কিছু বলতে চাই না, এখন স্কিপ করি। আচ্ছা ঠিক আছে, ও লজ্জা হচ্ছে। ওকে ফাইন। আচ্ছা, আমি বাপি একটু টাইম নেই। হ্যাঁ প্লিজ বাপি একটু রিক্যাপ করতে। আমি সোহাগের একটা নিকনেম বলি, আমি এটা জানতে চাই সোহাগের কাছে, মিস্টার লুল কেন সোহাগকে বলা হতো এবং এটার উৎপত্তিটা কিভাবে হলো, এটা আমার খুব জানতে ইচ্ছা পোষণ করতেছি। আচ্ছা, সোহাগ। মিস্টার লুল ওইটাও কিভাবে উৎপত্তি হইলো পুরোপুরি মনে নাই, আবসা আবসা যা মনে আছে সেটাই বলি। তবে হচ্ছে যে এইখানে হচ্ছে যে কাউন্টার কোশ্চেন করা যাবে না, কারণ কাউন্টার কোশ্চেন করতে গেলে হয়তো বা অনেক ফ্রেন্ডরা বিব্রত বোধ করবে। যাই হোক, 2012-13 দিকে আমি যেটা করতাম হচ্ছে যে কবিতা লিখতাম হচ্ছে যে একটা ফ্রেন্ডকে নিয়ে কবিতা লিখতাম, তার হয়ে লিখতাম, আমার নিজের না। মানুষ হচ্ছে যে কবিতা লেখে নিজের জন্য। তো কবিতা লিখতে লিখতে দেখলাম যে 2012-13, এখন দেখলে খুঁজে পাওয়া যাবে টাইম লাইনে, 12-13 তো শুধু স্ট্যাটাসে থেকে বেশি কবিতাই ছিল। তো আবার অনেক সময় দেখা যেত যে অনেকে হচ্ছে যে কাউকে পাঠাবে, বিশেষ করে ছেলেদের কথা বলতেছি, যে হয়তো বা কোনো মেয়েকে পাঠাবে, তো আমাকে বলতেছে দোস্ত একটা কবিতা লেখা দে। 3-4 লাইন আমি লিখে দিতাম, ঠিক আছে তুই এটা পাঠা। তো দেখা যেত যে ওইখান থেকে চিন্তা করা হলো যে ঠিক আছে আমি তো এইভাবে লিখতেছি, একটা পেজ থাকা দরকার। আর সেই কারণে চিন্তা করলাম যে হ্যাঁ ঠিক আছে আমি একটা পেজ খুলি। যদিও এর আগে থেকেই ছিল, একটা তো ক্যারেক্টার লাগে, ফিকশনাল ক্যারেক্টার লাগে, যেটা ইউজ করে হচ্ছে যে লেখার দরকার, কারণ আমি চাচ্ছিলাম না সবাই জানুক। তো যে কারণে হয়তো বা পরে একটা পেজ খুলেছিলাম মিস্টার লুল, তো ওইটাও মনে হয় 15 সালের দিকে খোলা। তো এর আগে থেকে নামটা আমার মাথায় প্ল্যান ছিল, তো ওই নামটা আমি সবসময় ইউজ করতাম। তো ওই পেজে এখন কবিতা লিখি, আর কবিতাটা লিখি এখন বলতে চাচ্ছি যে সেটা আমি জানি এই ভিডিওটা হয়তো বা পরে কেউ হয়তো বা ফার্স্ট টু লাস্ট দেখবে না, এই কারণে বললে সমস্যা নেই যারা এখন লাইভে নাই। সেটা হচ্ছে যে এই কবিতাগুলো ফিউচারে হয়তো বা কাউকে দিয়ে বলবো যে হ্যাঁ তোমার জন্য এই মাত্র লিখে নিয়ে আসছি, সেই লিখে রাখছি অনেকগুলা, এগুলো পরে দিব। দিয়ে হচ্ছে যে অনেক সময় হ্যাঁ আগেরই লেখা, অনেক সময় অনেক কিছু থেকে বাঁচা যাবে, হয়তো বা গিফট চাইলো, এটা চাইলো, সেটা চাইলো, নানা ঝামেলা, এখন কথা হচ্ছে মানাইতে হবে। তো বলবো যে সারাদিন অফিসে বসে কবিতা লিখছি, এই কারণে কবিতা তো আগেরই লেখা আছে, ওইগুলাই একটা দুইটা মেয়েরা দিব। তো এই হচ্ছে মিস্টার লুল, হচ্ছে যে পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার। তোমার প্ল্যানিং আর ইন্টারেস্টিং গল্প শুনে মনে হচ্ছে তুমি খুব বেশি ফিউচার ওরিয়েন্টেড। আমি একটু আসলে মামুনের কাছে যেতে চাই। মামুন, ক্লাসে যেটা দেখতাম যে টিচারদের ব্যাপারে একটু কম যায়, আমি একটু ম্যাডামদের ব্যাপারে যেতে যাচ্ছি। ম্যাডামরা ক্লাসে ঢুকলে যেটা দেখা যেত যে মামুনের সঙ্গে ম্যাডামদের আই কন্ট্যাক্ট বা মামুনের সঙ্গে ম্যাডামদের রিলেশনটা, মানে ক্লাসে একজন টিচার বা স্টুডেন্টদের মধ্যে যে রিলেশন থাকে, স্পেশালি মামুনদের সঙ্গে সবাই একটু ইন্টারাকশনটা বেশি হতো। মামুন, মানে কেন এই জিনিসটা হতো, এটা সিক্রেটটা কি আসলে? অ্যাকচুয়ালি আসলে ব্যাপারটা এমন যে আসলে স্যার ম্যামরা সবাই পছন্দ করতো, শুধুমাত্র ম্যামরা এরকম না। আমি চেষ্টা করতাম সবাইকে আসলে মজা করার জন্য, সবার সাথে মজা করার জন্য। ক্লাসে বসে বোরিং থাকার কি দরকার,
থেকে যদি একটু মজা করা যায় ব্যাক বেঞ্চার হয়ে, ওই সময়টুকু পাস করার জন্য যতটুকু করা যায় আর কি। হয়তো বা ম্যাম পজিটিভ ভাবে নিত। আর তোমার আমার সবথেকে বেশি অনেকেই ফেভারিট বসে টিচার? feedback হতো। ওকে, একটু ইন্টারাপ্ট করি, তোমার সবথেকে ফেভারিট টিচার কে ছিল? আমার আসলে সবচেয়ে বেশি ফেভারিট যদি বলতে চাই সেটা হচ্ছে আমির স্যার। আচ্ছা, আমির স্যার অনেকেরই পছন্দ হইতো না, কিন্তু আমার থেকে খুব ভালো লাগতো ওনাকে। ওকে, ইজ ভেরি গুড ম্যান। উনি যখন ক্লাস নিত আমরা কিন্তু বেসিক্যালি ওনার থেকে অনেক কিছু শিখেছি। ওনার ডেলিভারি গুলো খুব বেসিক্যালি ভালো ছিল। আমি তো জয়ের কাছে যেতে চাচ্ছি। জয় আসলে অনেকক্ষণ ধরে চুপচাপ আছে, মানে কেন চুপচাপ? না আমি শুনছি, তোমাদের কথা শুনছিলাম। আমি একটু জয়ের কাছে আরেকটা জিনিস জানতে চাই যে যদিও এটা আসলে পার্সোনাল হয়ে যাবে কিনা আমি জানি না, মানে এরকম কি কখনো তোমার ভার্সিটি লাইফে হয়েছে, মানে প্রথম দেখা থেকে পরিচয়, সেখান থেকে বন্ধুত্ব, আস্তে আস্তে কাছে আসা, ভালো লাগা, বা তাকেই তুমি জীবন সঙ্গী করে পেতে চাও, এমন কোনো ঘটনা কি আছে তোমার লাইফে? খুবই কঠিন একটা কোশ্চেন আমার জন্য, বাট আমি চেষ্টা করবো বলার জন্য। তো এরকম আজকে একটা প্ল্যাটফর্ম তো যেহেতু পাইছি, তো আমি একটু বলবো। তো সে শুনবে কিনা জানি না, বাট আমি বলবো। হ্যাঁ, এরকম হয়েছে আসলে। ইউনিভার্সিটিতে তো আসলে এই ধরনের গল্পগুলো, প্রেম ভালোবাসা বলো আর এই আবেগী গল্পগুলো বলো, তো আসলে বুঝি তো ইউনিভার্সিটি থেকে বুঝছি। তো এই ধরনের মানুষ আসছে, অবশ্যই আসছে। তো ইউনিভার্সিটিতে যখন ফার্স্ট যেদিন আসলে ক্লাস শুরু করলাম, আমাদের হয়তো বা 304-এ মেবি স্টার্ট করেছি, তখন ই সেকশন ছিলাম। তো ই সেকশনে ছিলাম তখন তো একদমই নতুন মুখ, নতুন মানুষ, আসলে ওইভাবে আন্ডারস্ট্যান্ডিং নাই। সবার সাথে পরিচয় হচ্ছে, মাত্র পরিচয় হচ্ছে সবার সাথে। তো এই পরিচয়ের পর্বের মধ্যে না, মানে একজন ছিল যেখানে আসলে মানে চোখটা আটকে গেছিল। এই চোখটা আটকে গেছিল, আমি আসলে নামটা নিতে পারবো না, বাট গল্পটা বলবো। চোখটা ওখানে অটোমেটিক আটকে যায়। তো তারপর চোখ যেখানে আটকে যায় আসলে সেখান থেকে তো ফিরে আনা খুব কষ্ট। এটা আসলে অনেকটা মানে প্রাকৃতিক, মানে ন্যাচারাল আর কি। আমার কোনো হাত নাই আসলে, আমি নিজেও চাইলেও এটাকে পরিচালনা করতে পারবো না। তো সেই থেকে শুরু। তারপর ভার্সিটি ক্লাসের মধ্যে তো ক্লাস করতে থাকা, দেখা, তারপর আস্তে আস্তে আন্ডারস্ট্যান্ডিংটা হওয়া, কথা বলা, তারপর তোমার এই ভার্সিটি থেকে পিকনিকে যাওয়া, তারপর তোমার ভার্সিটি থেকে আমরা তো আগে প্রায় প্রচুর ঘুরতাম। আগে আমরা যখন আমরা ভার্সিটিতে প্রথম ঘুরতে, তখন ভার্সিটির আশেপাশগুলো হয়তো বা আমাদের আয়ত্তেই থাকে, যারা আমরা নতুন যারা। তো এটা জাহাজবাড়ি, ব্যাচেলার পয়েন্ট, তারপর তোমার রবীন্দ্র সরোবর। তো এই জায়গাগুলোতে আসলে আমাদের পায়ের চিহ্নগুলো আছে, মানে পা পড়েছে। আসলে চিহ্নগুলো হয়তো মুছে গেছে, চিহ্নগুলো নাই। তো এই মানুষটাকে নিয়ে আসলে বলার মতো অনেক গল্প আছে, হয়তো বা বলে শেষ করা যাবে না। কিন্তু আসলে আই এম ভেরি আনফরচুনেট। চাওয়াটা এক পক্ষ থেকে ছিল, বিপরীত পক্ষ থেকে আসলে চাওয়াটা ছিল না। বিপরীত পক্ষ থেকে ছিল চাওয়াটা শুধুই বন্ধুত্ব। তো এখনো আছে বন্ধুত্বটা, আসলে নষ্ট হয় না। আমি যে চেয়েছি বা স্বপ্ন দেখেছি বা একটা সম্পর্কের যে একটা আলটিমেট যে একটা হ্যাপি এন্ডিং চেয়েছিলাম, বাট সেটা কিন্তু নষ্ট হয় না। সেই চাওয়াটা এখন বন্ধুত্বের মধ্যে আছে, বা দুজনের একটা দুজন দুজনকে বুঝি, হয়তো কোনো কারণে হয় নাই। ওকে, সো ডেভিডের গল্প আমরা শুনলাম। আমি একটু আসলে তানিয়ার কাছে যেতে চাচ্ছি এখন। তানিয়া, তোমার কি মানে এমন কিছু ছিল যে কথাটা এখনো পর্যন্ত না বলাই রয়ে গেছে? কোনো সিনিয়র বা কোনো ব্যাচমেট বা কোনো টিচার, এমন কি না বলা কোনো গল্প আছে যেটা তুমি হয়তো কাউকে কখনো মন থেকে শেয়ার করতে পারো না? আজকে ওপেন, প্ল্যাটফর্মটা ওপেন, তুমি চাইলে বলতে পারো এই প্ল্যাটফর্ম। আচ্ছা, সোহাগ কেন হাসতেছে আমি বুঝতেছি না। তোমাকে দেখে সবাই হাসে, কারণ তোমাকে দেখে সবাই খুশি হয়, এই জন্য হাসে। না, সোহাগ আগে বলো ও কেন হাসতেছে। খেয়াল রাখতে হবে বাপি। আচ্ছা, না এমন কোনো কিছু নাই, কারণ আমি মনের ভিতরে কিছুই রাখতে পারি না। আমার যখন যা মন চাইছে বলে দিছি, মানে সে জানে, তারা জানে, সবাই আসলে জানে।
ফাইন ফাইন। তাহলে আমি একটু কমেন্ট সেকশনে যেতে যাচ্ছি। একটা ইন্টারেস্টিং একটা কমেন্ট এসেছে আমাদের বান্ধবী শান্তনা বাগচির থেকে। শান্তনা লিখেছে, বন্ধু জয়, চোখ আটকানোর পর থেকে কি চশমা পরা শুরু? আচ্ছা, চশমা পরাটা আসলে ঠিক তা না, কিন্তু চশমা যেহেতু পাওয়ার আছে তো স্বাভাবিক থেকেই পাওয়ার দিয়ে একটু বেশি দেখা যায়, তো ধরে নাও যে ঠিক আছে আমি চশমা দিয়ে তাকে একটু বেশি দেখি। এটা খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। আর দুজনে যদি চশমিশ হয় তাহলে গল্পটা কিন্তু আরো বেশি ভিন্ন হয়। আমি একটু সুমনের কাছে যেতে চাচ্ছি। সুমন, তোমার কোনো না বলা কথা কি আছে, মানে ইউনিভার্সিটিতে কোনো ফ্রেন্ড বা কোনো জুনিয়র বা কোনো সিনিয়র যাকে তুমি মন থেকে পছন্দ করতে, হয়তো তাকে তুমি তোমার মনের কথাটা কখনো শেয়ার করতে পারো নাই, বা চাচ্ছিলে শেয়ার করতে, হচ্ছে না, হয়নি, এরকম কোনো গল্প আছে তোমার? নাম মেনশন নাও করতে পারো, বাট ইন্টারেস্টিং কোনো কিছু থাকলে। তার আগে আমি বলি, আসলে কি এমন কোনো ঘটনা ঘটছে কি? আগে আমাকে বলে নিচ্ছে আর কি বিষয়টা। আমার মনে হয় বি সেকশনের হোল ফ্রেন্ডের ভিতরে আমি মনে হয়, আমি নিজেকে না, সবাই অনেকেই বলে আমি খুব সহজ সরল। তো মনের ভিতরে আমার কথা কখনো চাপা থাকে না। আবার এমনও ঘটনা আছে যেমন এক ফ্রেন্ডকে নিয়ে একজন বলছে আমাকে, বাট আমি কিন্তু বিষয়টা ভালো খারাপ মিক্স করে বলছে, কিন্তু আমি তাকে বলি নাই, এরকম ঘটনা কিন্তু আছে। তো আমার এরকম কেউ নাই, বললে হয়তো বলেই ফেলতাম আর কি পছন্দ হলে। আমি চাপাটা পছন্দ করি না কখনো। ভেরি গুড, ভেরি গুড। আমাদের রায়হান আহমেদ লিখছে, তানিয়া আপু, এক্সাম হলে কে বেশি হেল্প করতো? কে বেশি হেল্প করতো? রায়হান। রায়হান লিখেছে কারণ রায়হান জানতে চাচ্ছিল এই কথাটা, তোমার মুখে শুনতে চাচ্ছিল। আচ্ছা, ওর একটা বদাভ্যাস আছে, তার একটা বদাভ্যাস আছে যেটা আমার 12টা সেমিস্টারে প্রায় ঘটে, যে ওর ডান সাইডে আমি বসলি আমি মায়ের খাবোই, বিশেষ করে ডান হাত দিয়ে ওর মায়েরটা খাইতে হবে, আর প্রতিদিনে হাত ব্যথা করবে। আর একটা হচ্ছে আমার শার্টের কলার আমার নষ্ট করে বেশি, পেন দিয়ে। এটা কি মানে এটা কি দিয়ে নষ্ট করতো, মানে কি দিয়ে পেন দিয়ে দাগায়, পেন দিয়ে মনে নাই ইচ্ছা করে দিল। এটা কিন্তু আসলে পেন দিয়ে দাগিয়েছিল বিদায় কিন্তু তুমি আজকে গল্পটা বলতে পারতেছো, এটার জন্য কিন্তু তানিয়া এক্স্যাক্টলি তোমার মানে ক্রেডিট আছে। আই ডোন্ট নো তানিয়া কি বল, বল আমি আমার শার্টটি নষ্ট হয়েছে, ঠিক আছে, এটা আর কি মজার ছিল বিষয়গুলো। না, পেন্সিল দিয়ে দাগাইছে কিন্তু পেন দিয়ে, যাতে দাগটা থেকে যায়। হ্যাঁ তানিয়া বল। মামুন, আমি একটু মামুনের কাছে যেতে চাচ্ছি। মামুন, আমরা সবাই জানি তোমার গার্লফ্রেন্ড আছে, এটা আসলে নতুন কিছু না। তো ভার্সিটিতে এমন কেউ ছিল কিনা তোমার? মামুন কন্টিনিউ কর। মামুন শুনতে পাচ্ছ? ও চেক করতেছে ওর গার্লফ্রেন্ড দেখতেছে কিনা হয়তো। মামুন কথা বল। আচ্ছা মামুন, হ্যালো, শুনতেছি। চেকিং। মামুন প্লিজ প্লিজ, হ্যাঁ প্লিজ। ওই পর্যন্ত হয়তো বা পৌঁছাবে না, ওকে, অনেক আগে বাচ্চা কাছে ঘুরে একবার শেষ হয়ে গেছে। অ্যাকচুয়ালি যদি বলতে চাই, ক্রাশ বলতে কেউ কিছু ছিল না, তবে একজনের কথা না বললে নয়, আমি খুব বেশি সময় কাটাচ্ছি খুবই কাছের না, স্পেশালি নয়নের সাথে আমি আসলে এবিসিডি যাই বলো সেকশন সবগুলোতে আমি ঘুরে আসছি, এমনকি আমাদের সিনিয়র যারা ছিল 27 ব্যাচ তাদের সাথে আমি ক্লাস করেছি। তো নয়নের সাথে আমার হয়তো বা ম্যাক্সিমাম সময়ে ওর সাথে ক্লাস শিডিউল গুলো মিলে যেত। নয়নকে আমি খুব বেশি মিস করি, আর যত দুষ্টামি ফাজলামি ছিল সবকিছু মিলে মিশে একাকার হইতো নয়ন আর আমি বসলে একসাথে। তো বাদল একটা জিনিস মানে একটু বিশেষণ দিয়েছে এখানে। মামুন আসলে ভাবছে কার নাম বলবে, কে রাগ করবে, এই কথা শুনেই হয়তো নয়নের নাম বলে দিল। তো মামুন আসলে কি ঘটনাটা এরকম অনেকে ছিল যার জন্য তুমি কার নাম রেখে কার নাম বলবে এরকম কনফিউজড হয়ে গেছো, ব্যাপারটা কি এরকম? অ্যাকচুয়ালি এরকম না, দুষ্টুমি সবার সাথে করতাম, কাজটা একজনই ছিল। সেটা কি বলা সম্ভব, মানে অন এয়ার কি বলা সম্ভব? না, এটা অন এয়ার বলা সম্ভব না। ওকে ওকে ওকে, টেন স্কিপ ইট। আমরা আরেকটু ডেভিড জয়ের কাছে যেতে যাচ্ছি। বাদল একটা কমেন্টস করেছে, জয় কার ফোন পেয়ে আরিচা ফেরিঘাট থেকে ঢাকায় ব্যাক করেছিল, তার নামটা জানতে চাচ্ছে আর কি। আসলে এটা নাম বলাটা খুব কঠিন, নাম বলাটা আমি তো আগেই বলেছি যে আসলে
চাওয়াটা ছিল এক পক্ষ থেকে, তো এই জন্য আসলে নামটা না বলতে পারছি না। ওকে ওকে, দেন সো সুমনের কি অবস্থা? সুমন মানে ভার্সিটিতে তোমার কাছে আমি অলরেডি একবার গিয়েছিলাম, হ্যাঁ। সো আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে তোমাকে আসলে কেউ পছন্দ করতো কিনা ভার্সিটিতে, বা কখনো বলেছে তুমি রিজেক্ট করে দিয়েছো, এরকম কখনো কেউ হয়েছে? তাহলে তো আমাকে ফিরে যেতে হবে অনেক দূরে, মনে তো Please, পড়তেছে না। please. আর কেউ যদি বলে, সে যদি সাহস করে বলতো হুম। তাহলে আমি জানতাম। হুম। কেউ তো বলে নাই আমার মনে হয়, হুম। আফসোস। মানে আমি আরেকটা সোহাগের সঙ্গে একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমি আসলে সোহাগের সাথে ভার্সিটিতে খুব কম মেলামেশা হতো, বাট ওদের একটা গ্রুপ ছিল, যে গ্রুপে অনেক মেয়েদের সংখ্যা বেশি থাকতো। বাট সোহাগকে না মানে কখনো কোনো মেয়ের প্রতি ক্রাশ বা মেয়েদের নিয়ে কোনো কিছু এই ধরনের কোনো কিছু করতে দেখি নাই কখনো। তো আদৌ কি সোহাগ মনে মনে কখনো কিছু করছে কিনা, বা কাউকে পছন্দ করতে কিনা মনে মনে, যেটা আসলে কাউকে কখনো বুঝতে দেয়নি, এমন কিছু ছিল কি সোহাগ? এমন কিছু ছিল না, কারণ হচ্ছে যে আমি কলেজ লাইফেতেই প্ল্যান করেছিলাম যে আমি অ্যারেঞ্জ ম্যারেজ করব, এটা আমার আগে থেকেই প্ল্যান। তো আমার এক ফ্রেন্ড অবশ্য আমাকে একবার বলেছিল যে যখন আমি বলতাম যে তোরা প্রেম করিস, এত প্যারা এত ঝামেলা, মানে নানা রকমের যখন কথা বলতাম, তখন সে আমাকে বলতো, তাদের বোকামি দেখতাম, বোকামি দেখে বলতাম এভাবে কেন করলি বা এটা কেন করলি, তখন আমাকে একবার উত্তর দিয়েছিল একটা এরকম যে এখন তো বুঝবি না, যখন প্রেমে পড়বি তখন বুঝবি। তো এখন পর্যন্ত পড়া হয় নাই, আশা করি পড়লে বাসায় খালাতো বোন থাকলে সমস্যা হয় না। না, ব্যাপারটা কি আসলে সত্য সোহাগ? কোনটা? এই যে মামুন যেটা বললো, আমি খেয়াল করিনি। না, মামুন বলেছে যে বাসায় খালাতো বোন থাকলে অসুবিধা হয় না, এটা কি ঘটনা কি সত্য কি? না, এরকম কিছু সত্য না। ওকে, দেন अगेन আমরা আরেকটু ক্লাসরুমে ফিরে যেতে চাই, আমি এক্সাম সোহাগের হলে ব্যাপারে ফিরে একটু যেতে বলি, চাই। সোহাগের ব্যাপারে একটু বলি। আমি একটু বলবো। প্লিজ, কে বলবে? সুমন বলুক আগে, দেন আমরা তোর কাছে যাচ্ছি। আচ্ছা, সোহাগের প্রতি বছর যে বার্থডেটা হয়, সেখানে আমাদের কিন্তু কম বেশি অনেক ফ্রেন্ড, বি সেকশনে অনেক ফ্রেন্ডের ইনভাইট দেয়, এবং ওর মার হাতে রান্নাটা খুব মিস করি আমরা। তো প্রতি বছরই কম বেশি গেছি। গত বছর মনে হয় যাওয়া হয়নি, তাই না সোহাগ? গত বছর আমিও মনে হয় জবে ছিলাম, তো এবছর করোনায়। তো ওদের ভবিষ্যতে কি পাবো আমরা, কি কোনো বার্থডে সেলিব্রেশন পাবো তোর বাড়িতে, আর কোনো আন্টি খাওয়া, সেই বার্থডে সেলিব্রেট করা, ফ্রেন্ড গুলা, পরিচিত মুখ গুলা, এগুলো কি পাবো সোহাগ? আমার যতটুকু মনে পড়ে যে আমার কোনো এক বার্থডেতে তানিয়া হচ্ছে যে কোথাও যাবে, সে ব্যাগ নিয়ে চলে আসছিল একবার এখান থেকে, তার ওখানে গাড়ি আছে, ওইটা আমাদের বার্থডে তারপরে ছিল, তারপরে মনে হয় নাকি টাঙ্গাইলে যাওয়ার আমার কথা এখানে ছিল। তানিয়ার সাথে আরো কেউ ছিল হয়তো বা, কোথাও যাওয়ার প্ল্যান ছিল, কোথায় সেটা আমার মনে হয় টাঙ্গাইলে যাবে হয়তো বা। না না না, এটা হচ্ছে এতে ছিল নীলফামারী, আমারও যাওয়ার কথা ছিল, রংপুর নীলফামারীটা নিয়ে আমরা মনে 5 পড়ছে দিনের একটা ট্যুর ছিল। 5 দিনের ট্যুর তো ছিল আমাদের। বার্থডে হচ্ছে যে আমি প্ল্যান করেছিলাম 2 বছর আগে প্ল্যান করেছিলাম যে হ্যাঁ করব, যে মানে হচ্ছে যে প্রত্যেকবার তো করেছিলাম সেটা হচ্ছে আনন্দ করার জন্য, এবার প্ল্যান ছিল যে একটা গেট টুগেদার হবে, যাদেরকে আগে আসতে বলতে পারি নাই, কারণ হচ্ছে যে বিবিলেতে আমরা, বিশেষ করে আমি ওই সেকশনের বাইরে একটু কমে গিয়েছি, একমাত্র র্যাক ডে আসার পরে হইতে বলা চলে যে সেকশনের বাইরে অথবা ক্লাবের অ্যাক্টিভিটিস এর কারণে সেকশনের বাইরে তেমন একটা যাওয়া হয়েছে। তো প্ল্যান আছে ইনশাআল্লাহ, করোনা ক্রাইসিসটা যাক, আশা করা যায় যে সামনে করব, এবং যারা যারা আমার 4টা বার্থডের কোনো বার্থডেতে আসতে পারেনি তাদেরকেও দাওয়াত দিব, সেই ইচ্ছা আছে। বাকিটা না, হোপফুলি সবাই দাওয়াত পাবে, যারা আজকে লাইভ শুনছে সবাই দাওয়াত পাবে। তুমি তোমার বাসার স্পেসটা একটু বড় করো যাতে সবাই যেতে পারে, বা তুমি কোনো রেস্টুরেন্টের প্রোগ্রাম করতে পারো, উই উইল জয়েন। আমি আরেকটু পেছনে ফিরে যেতে চাই। হ্যাঁ প্লিজ। সেটা হচ্ছে যে তারপরেও যদি স্থান সংকুলন না হয়, আমি অবশ্য যাদেরকে ইনভাইট করবো আমি লিখে দিব যে আপনারা যদি কেউ কষ্ট করে আসতে না পারেন সমস্যা নেই, আপনারা গিফটটা পার্সেল করে পাঠিয়ে দিন, আমি গিফটটা রিসিভ করতে পারবো, গিফট রিসিভ করতে আমার কোনো সমস্যা নেই। তুমি সঠিক অ্যাড্রেসটা দিয়ে চলে যাবে গিফট। আমি একটু পেছনে যেতে চাই, সেটা হচ্ছে আমাদের এক্সাম হল রুম নিয়ে আমি একটু কথা বলতে চাই। এক্সাম হল রুম নিয়ে কিন্তু আমাদের অনেক মেমোরিজ, স্কেল, ক্যালকুলেটর, অ্যাডমিট কার্ড, পেন্সিল, কলম, এগুলো নিয়ে কিন্তু আমাদের অনেক মেমোরিজ। আমি একটু ছোট করে মামুনের কাছে যেতে চাই যে মামুন, তোমার এই ধরনের কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা, যেটা তুমি টুকটি করেছো স্কেলে বা তোমার অ্যাডমিট কার্ডে বা ক্যালকুলেটরের পেছনে? আমি একটু প্রথম একটা কথা আসলে প্রথমে মনে পড়ে গেল, সেটা হচ্ছে আমাদের ফারজানা ম্যাম যে ছিল স্ট্যাটিস্টিক্স এর, তো উনি আমাদের পরীক্ষার হলে গার্ডে ছিল। আমি
আসলে পয়েন্ট আউট গুলো আমি আসলে আমার মেমোরাইজিং পাওয়ারটা একটু কম, সেই কারণে আমি ওই যে পয়েন্ট গুলো ছোট আকারে ক্যালকুলেটর পিছনে লিখে দিয়ে দিতাম। হ্যাঁ। অ্যাক্সিডেন্টলি ম্যাম এটা দেখে যায়, হুম হুম দেখে ম্যাম আসলে ম্যাম তখন আসলে জাস্ট আমাকে এইভাবে বলে যে মামুন এটা তো ঠিক না, আপনি বাইরে গিয়ে এটা ঠিক করে নিয়ে আসেন। আমি আসলে বুঝতে পারিনি যে অন্যান্য ম্যাম অথবা অন্যান্য স্যার হলে তখন আসলে কি করতো, ম্যাম তখন আমাকে কেন এটা বলতে আসলে আমি হুম। বুঝতে পারিনি, এখন পর্যন্ত আসলে আমারও জানা। হুম। আর ছোটখাটো দেওয়ালে লিখন এগুলো তো হুম। ছিলই। টেবিলও তো ছিল এটার সঙ্গে, দেওয়ালের সঙ্গে টেবিল ছিল, অ্যাডমিট ছিল, স্কেল ছিল। না আমরা কিন্তু মানে আচ্ছা, ভার্সিটি আমি যেগুলো, একটু বলি। হ্যাঁ প্লিজ প্লিজ। বাপ্পিদা আমরা এতক্ষণ মামুন বলো। ডেভিডের কাছে একটু যেতে চাই, ডেভিডের কাছে। বাপ্পিদা আমি তাহলে বেরোচ্ছি। সো থ্যাংক ইউ মামুন, থ্যাংক ইউ রিফাত, ফর হ্যাঁ জয়েন উইথ আস। রিফাত জয়েন করো। আমরা রিফাতের কাছে একটু যেতে চাই। ডেভিড তোমার সাথে ছিলাম আমরা। আচ্ছা, আমরা এতক্ষণ আমাদের নিজেদের, আপনি কি শুনছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ, আপনি আমরা শোনা শুনতে যাচ্ছে? পাচ্ছি। হ্যাঁ শোনা আমরা এতক্ষণ আমরা নিজেদের আসলে নিজেদের মানুষগুলোকে নিয়ে কথা বলেছি বা চেষ্টা করেছি, হয়তো বা চেয়েছি বা পাইনি, কেউ সাকসেস হয়েছে কেউ ব্যর্থ হয়েছে। আমি যদি তোমাকে সেম কোশ্চেনটা করি যে আসলে ধরো তুমি যে বৃষ্টির ভিতর রিকশায় করে যাচ্ছ বা পাশের সিটটা খালি, হয়তো বা কেউ একজন বসলে হয়তো বা যাত্রাটা পরিপূর্ণ হতো, অথবা ধরো মাঝরাতে ঘুম ভেঙে তুমি পাশে হাতে কাউকে হাত রাখছ বা খুব করে চাচ্ছ যে পাশে কেউ যদি থাকতো হয়তো বা মাঝরাতের ঘুমটা পরিপূর্ণ হতো। এরকম কোনো আফসোস হয় এখন, বা আফসোসটা কি আছে? আসলে পুরো জীবনটাই তো আফসোস আমাদের কিন্তু আসলে চাওয়া বা পাওয়ার কোনো শেষ নেই, তাই না? আমরা একটা জিনিস যখন পেয়ে যাই তখন কিন্তু সেটা থেকে আরো ভালো কিছু এক্সপেক্ট করি, বাট কিছু জিনিস থাকে না যেখানে আসলে আমাদের চাওয়ার থেকে মনের জায়গাটাকে আমরা বেশি প্রায়োরিটি দিই। হয়তো এরকম কিছু ছিল বা হয়তো এরকম কিছু ফিউচারে আসবে, বাট যেটা মিস করার কথা যেটা বলছো, হ্যাঁ সেটা অবশ্যই কোনো না কোনো কিছু আছে, বাট সেটা আসলে অন এয়ারে বলার মতো না। আমরা হয়তো তোমার সঙ্গে অনেক শেয়ার করব, হয়তো ফিউচারে শেয়ার করব, অন এয়ারে শেয়ার করার মতো কোনো কিছু না। আর সেকেন্ডারি যেটা হচ্ছে যে মানুষকে চেঞ্জ হতে হয়, আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু থাকে যেটা থেকে আমাদেরকে চেঞ্জ হয়ে আসতে হয়। আমাদের এনভায়রনমেন্টটা চেঞ্জেবল, লাইফ চেঞ্জেবল, এভরিথিং চেঞ্জেবল, কোনো কিছুই কিন্তু জায়গায় থাকে না। সো যদি কেউ চেঞ্জ না হতে পারে, জায়গায় থেকে যায়, সে কিন্তু পস্তাবে। সো সবাইকেই চেঞ্জ হতে হবে। সো আমিও চেঞ্জ হয়েছি, তুমিও চেঞ্জ হও, সবাই চেঞ্জ হবে, তাহলে দেখবে আমাদের এই মিস করার জায়গাটা আস্তে আস্তে কমে যাবে। এটা আমার অপিনিয়ন। আমি একটু অ্যাড করি যে আসলে মানে পরিবর্তন হওয়াটা কি আসলে কারোর জন্য পরিবর্তন হওয়াটা কি বাধ্যতামূলক? যদি সে দুই পক্ষ থেকে যদি একটা মানে পজিটিভ রেসপন্স আসে, তারপরেও কি চেঞ্জ হওয়াটা বাধ্যতামূলক যে আমাকে একটা স্টেজ পরে যে চেঞ্জ হতেই হবে, আদারওয়াইজ আমি সেই ব্যাকডেটেড থেকে যাব বা আমি আবেগের মধ্যে থাকবো, আসলে মানে রিয়েলিস্টিক হতে পারবো না, মানে এরকম কি যে মানে চেঞ্জ হওয়াটা কি বাধ্যতামূলক? আসলে প্রথমত আমি যেটা বলি সেটা হচ্ছে মানুষ কখনো অন্যের জন্য পরিবর্তন হয় না, মানুষ পরিবর্তন হয় তার নিজের জন্য। তো তুমি যখনই কোনো ডিসিশন নিবে বা যখনই কোনো ডিসিশন থেকে বের হয়ে আসবে, সো এটা কিন্তু প্রি ডিসাইডেড, তুমি তোমার নিজের কথা ভেবে বা নিজের কথা চিন্তা করে কিন্তু পরিবর্তন হচ্ছে। হয়তো তুমি তোমার ফ্যামিলির কথা চিন্তা করছো, প্লিজ তুমি কি না, এটা কিন্তু বড়, এটা একটা ইম্পর্টেন্ট যে আমি কি আসলে কারো প্রভাবে পরিণত হচ্ছি নাকি আমি আমার জায়গাটাকে একটু ডেভেলপ করার জন্য পরিবর্তন হচ্ছি। না, মানুষকে আসলে পরিবর্তন হতে হবে। এখন প্রভাব তো থাকতেই পারে, কারণ এটাকে ইমপ্যাক্ট থাকবেই তোমার, বাট পরিবর্তন আমি যদি কারো প্রভাবে পরিবর্তন হয় তাহলে না দিন শেষে একটা কিন্তু মানে কারো প্রতি একটা মানে ব্লেম দেওয়ার মতো একটা জায়গা কিন্তু থেকে যায়। আর যদি আমি যে নিজের ক্যারিয়ার কথা চিন্তা করে যে আমাকে একটু পরিবর্তন হতে হবে, সেক্ষেত্রে কিন্তু কারোর উপর সেই মানে দোষারোপটা করা যায় না। আমি সেটাই বলছিলাম যে যদি কারো প্রভাবে আমি পরিবর্তন হই তাহলে দেখা যায় যে জীবনের শেষ মুহূর্তটা পর্যন্ত কিন্তু কাউকে কিন্তু আমরা দোষারোপ করেই যাই। না, সেটা একমত, বাট সেটা তো আসলে আমাদেরকে দ্বিপাক্ষিক মিউচুয়ালেশন থাকতে হবে, তাই না? এখন তুমি পরিবর্তন হচ্ছ, পরিবর্তন কিন্তু আমি শুরুতে যেটা বলছি, পরিবর্তন কিন্তু মানুষ অন্য কারো জন্য হয় না, পরিবর্তন করে শুধু নিজের জন্য। মানুষ শুধুমাত্র নিজের জন্য পরিবর্তন হয়,
বা একটা সূত্র দরকার হয়, কোনো কিছু শুরু করার জন্য একটা সূত্র দরকার হয়। ধরে নাও তুমি তোমার জীবনে কারোর প্রভাব তোমার এই পরিবর্তন হওয়ার সূত্রপাত, মানে এটা আমার ওপিনিয়ন। আমি না, আমি আমার একটু কথা এই হচ্ছে, টপিক থেকে yes, আচ্ছা, আমি টাইমের দিকে টপিক থেকে খেয়াল করি সবাই, টাইমের দিকে খেয়াল করি। বলবো হ্যাঁ আচ্ছা আমি একটু ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে এটা একটু ডিফারেন্ট টপিক, আমরা ছিলাম অন্য টপিকে, এই টপিকে আর বেশি আলোচনা করতে চাচ্ছি না। আর টাইমের দিকে একটু খেয়াল রাখতে হবে। সো Short করতে হবে। সোহাগ আছে, সোহাগ অনেকক্ষণ ধরে চুপ আছে। আমি একটু সোহাগের থেকে জানতে চাচ্ছি যে এই করোনার পরে বা আল্লাহ করলে যদি আমাদের করোনাটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়, তো তোমার নেক্সট প্ল্যানটা কি? নেক্সট প্ল্যান হচ্ছে করোনার পরে নেক্সট প্ল্যান যেটা বাকি আছে সেটা শেষ করতে হবে। এটা হচ্ছে ওটাই আপাতত জানতে next চাচ্ছি। plan। ওইটাই নেক্সট প্ল্যান। ওইটাই নেক্সট প্ল্যান। সো কোনো ওইটাই কোনো next পছন্দ আছে? কোনো পছন্দ আছে তো? না না না, এখনো নাই। ওইটা বাসা হচ্ছে যে থেকে শুরু পছন্দ হবে, করছে প্রসেস আব্বা শুরু আম্মা। হবে। আচ্ছা ফাইন। সেটা তো হচ্ছে যে আরো রিফাতের অনেক কি বছর অবস্থা? আগে হয়তো চিল্লাফাল্লা করেছে। রিফাতের কি অবস্থা, মানে এই করোনা কোনটা জানতে চাচ্ছেন, পরবর্তীকালে পছন্দ তোমার? না অন্য কিছু? না আমি জানতে চাচ্ছি তোমার কাছে তুমি আসলে এত পছন্দ অপছন্দ নিয়ে কেন কথা বলো বন্ধু? তোমার কি হয়ে গেছে? না, তা আমি পছন্দের আরেকটু পর add জানতে করি। চাইছি তোমার কি অবস্থা। তা আমি জানতে চাচ্ছি যে তোমার কি অবস্থা, মানে করোনা পরবর্তীকালে তোমার মানে নেক্সট প্ল্যানটা কি? ধন্যবাদ, আবারও আসতে পেরে ভালো লাগছে। করোনা পরবর্তী যে কাজটা আমার হবে সেটা হচ্ছে যে করোনার পূর্বেও এটা ছিল, বাট করোনার জন্য এটা হয় নাই বা হচ্ছিল না আর কি। সেটা হচ্ছে আমার ইমিডিয়েট, মানে আমরা দুই ভাই এক বোন, তো আমার ইমিডিয়েট মানে আমার বড় ভাইয়ার জন্য মেয়ে খোঁজা। তো এই ব্যাপারটা হচ্ছে যে আমাকেই ডিল করতে হয় বেশি। করোনার আগে অনেকগুলো আসলে মেয়ে দেখা হয়েছিল, বাট পেটে বলে মিলেনে রেখে বিয়ে হয় নাই। এখন যেহেতু লকডাউন শেষ, আবার ইনশাল্লাহ এই কাজে নেমে যাচ্ছি আর কি। এটা কি একটা সরাসরি ক্লিয়ার ঘটক না মেসেজ আমি, তোমার আব্বা আম্মার কাছে, মানে তোমার আব্বা আম্মার কাছে কি এটা একটা ক্লিয়ার মেসেজ নেক্সট যে ঠিক স্টেপ আছে আমার। মেয়ে দেখছি, যদি দুটো হয়ে যায় তাহলে হয়েই গেল, এবার আমিও ঝুলে পড়বো আমার বড় কোনো ভাইয়ের সাথে, ব্যাপারটা আমার কিরকম? কোনো প্রবলেম নাই, এটাতে আমার কোনো প্রবলেম নেই। মানে ওই আসলে পাতে একটু দই অনেকগুলো দাও, বছর, ব্যাপারটা এরকম হচ্ছে। অনেকগুলো বসন্ত কেটে গেছে, তো আসলে আব্বু ডাক শুনতে ইচ্ছা করতেছে, সত্যি কথা যেটা আর কি। তা তুমি আজকে বাসন্তী কালারের গেঞ্জি পরে আসছো, দেখে বোঝা যাচ্ছে তোমার জীবনে খুব দ্রুত বসন্ত দরকার। তানিয়া কি অবস্থা? তানিয়ার আমি আরেকটা মিনিট চাইতেছি এক্সাম নিয়ে একটু, ওই যে মামুন যেটা শেয়ার করলো আর কি। এক্সাম নিয়ে আমার দুইটা ঘটনা, সেটা হচ্ছে যে হ্যাঁ শর্ট করতেছি। সেটা হচ্ছে যে পুরা 5 বছর লাইফে বিবিএ এবং এমবিএ তে এক্সাম নিয়ে দুইটা ঘটনা আমার। একটা হচ্ছে যে আমি কখনো, মানে আমাদের সিট প্ল্যান ছিল, তো আমি কখনো আমার সিটে কখনো আমি বসতে পারি নাই। এটা হইতো কেন, যে আমাদের যখন অফিস সহকারী হচ্ছে তা রুমের তালা খুলে দিত, তখন হচ্ছে আমরা তাড়াহুড়া করে চলে যেতাম। আমরা 7 জন একসাথে ছিলাম, আমি, ইসমাইল, রাজীব, আরিফ, জাহিদ, দিশা, বর্ষা, এই 7 জন আমরা এক পাশে, মানে অনেকটা দখল করার মতো অবস্থা আর কি। দখল করে আমরা সিরিয়ালে বসে যেতাম। তো যার জন্য হচ্ছে নিজেদের জায়গায় কখনো আমরা বসতে পারি নাই, অন্যের জায়গাটা দখল করে আমরা সিরিয়ালে 7 জন বসে যেতাম। আর আরেকটা মজার ঘটনা, সেটা হচ্ছে কোনো একটা এক্সাম হলে এরকম সিরিয়াল ছিল, মৌ এবং রিঙ্কুর একটা সিরিয়াল ছিল। আমাদের দুই বান্ধবী মৌ এবং রিঙ্কুর পিছনে হচ্ছে মৌ বসতো। তো ওই দিন আনফরচুনেটলি হচ্ছে রিঙ্কুর পিছনে মৌ বসতে পারে নাই, সাথী, যাকে আমি ভাবি ডাকি, আমার সাথী ভাবি বসে গেছে। তো মৌ খুব মন খারাপ করছে। তো আমি তো খেয়াল করছি ব্যাপারটা, পরে গেলাম যে মৌ কি হয়েছে। ও খুব রাগান্বিত আর কি। তখন ও বলতেছে কি, যার কেউ নাই তার আল্লাহ আছে, এরকম একটা ডায়লগ দিয়েছিল। শেষ ভরসা। না এটা আর কি। সো আমরা আসলে অনেকটা সময় অতিবাহিত করে ফেলেছি এর মধ্যে। আমাদের সঙ্গে অনেক বন্ধু জয়েন করেছিল, অনেক বড় ভাই জয়েন করেছিল, অনেক ওয়েলউইশার জয়েন করেছিল। সো আমরা আসলেই এই লাইফটাকে একটু শেষের দিকে যেতে চাচ্ছি, মানে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি বলতে গেলে। আমি একটু সুমনের পাশে রিফাত আছে। রিফাত, তুমি কথা বলছিলে, তুমি একটু তোমার এন্ড স্পিচটা দিয়ে দাও। আসলে তুমি কারোর জন্য কোনো মেসেজ থাকলে বা এই করোনা নিয়ে কোনো সতর্কতামূলক কোনো বাণী থাকলে একটু প্লিজ একটু তুমি শেয়ার করে ইউ ক্যান গো। রিফাত মিট করে রাখছে। আচ্ছা আমি কন্টিনিউ করে দেই। ওকে। প্রথমে আমার প্ল্যান তো আমি বলবো নাকি? প্ল্যান বলতে গেলে তোদেরকে নেই আমার প্ল্যান। কিভাবে?
এই তোদেরকে নিয়ে যেমন এই করোনা অবস্থায় সবাই সোহাগ যেমন বলতেছিল আসলে আমি অনেক ডিস্টার্ব আছি এই মুহূর্তে, রাগ করিস না, এইটা অনেক কিছু বলছে। তো এইরকম তোদের সবারই আছে, সোহাগ প্রকাশ করতে পারছে, বাকিরা প্রকাশ করতে পারে নাই। এই যে প্রকাশ করা না প্রকাশ করা এসব কিছু মিলায়ে আমি চিন্তা করলাম আমাদের ফ্রেন্ড গুলো বেশ দূরত্ব অনেক আছে। ফার্স্ট লাইফে আমরা কিন্তু গিয়েছি দেশের বাইরে যারা আছে তাদেরকে নিয়ে একটা কমিউনিকেট করার চেষ্টা করছি। আজকে এই লাইভটা করলাম, হয়তো নেক্সট দিন কেউ আমাকে নক দিলে বা আমি যদি অর্গানাইজ করে পারি নেক্সট দিন আবার একটা করব। এটা আপাতত রিসেন্ট প্ল্যান। আর ফিউচার প্ল্যান বলতে বলতে এই মুহূর্তে করোনা শেষে যদি আল্লাহ তাআলা সুস্থ রাখে আমাকে, তো আমি ফার্স্ট যে কাজটা হবে জবের জন্য দৌড়ঝাঁপ দেওয়া, এটা করতেই হবে। রুজি রোজগারের ব্যাপার আছে, তো আমাকে জবের জন্য হার্ডলি ট্রাই করতে হবে। আবার অলরেডি আমি 1 বছর পিছিয়ে পড়ে গেছি আবার। তো এটা, আর সবাই তো জানে আমি ট্রাভেল করতে বেশ পছন্দ করি, ট্যুর পাগল যেটা বলে আর কি। তো আমার খুবই ইচ্ছা, কি বলবো, সাতটায় থেকে যে অবস্থা, তো এটা ঢাকায় যে একটা ট্যুর অ্যারেঞ্জ করা এবং ট্যুরে যাওয়া, এটা আমার জন্য ফরজ হয়ে গেছে এই মুহূর্তে। যারা ট্যুরে যায় এই মুহূর্তে তাদের যে কি অবস্থা আমার মতন হয়ে যাচ্ছে আর কি। এটা একটা। তা প্ল্যানের কথা বলতে গেলে অনেক আছে, যেমন লাস্টে সামনের বছরে ইনশাল্লাহ ভিসার জন্য অ্যাপ্লাই করব, পাসপোর্ট অ্যাপ্লাই করব, ইন্ডিয়া যাওয়ার একটা খুব ইচ্ছা আমার, একদম শেষের দিকে, বছরের শেষের দিকে আল্লাহ তাআলা যদি আমাকে দেয়। তো এইভাবে আর কি প্ল্যান বললে সারা শেষ হবে না, ঠিক আছে? এই হচ্ছে আমার সংক্ষিপ্ত প্ল্যান ছিল। আর সবার উদ্দেশ্যে আমি একটা বলে যাই, যেহেতু ইন্ডিয়ার দিকে যাচ্ছি, অনেকে লাইভ দেখতেছে, আজকে লাইভটা অনেক এনজয়েবল হয়েছে, গত দিনেরটা হয়েছে। কৌশিকরে আমি কমেন্ট করে দেখছি, কৌশিকরে নিয়ে প্ল্যান ছিল আমার। কৌশিক আমার ইনবক্সটা একটু যদি কানেক্ট চেক করতিস তাহলে হয়তো তোকে নিয়ে আমি একটা লাইভ আসতে পারি। তো যারা আছে, যারা দেখছে আর যারা পরে দেখবে, সবার জন্য একটা মেসেজ হচ্ছে, তোরা এরকম ভাবে আরো যদি কন্টিনিউ করতে চাস, আর যদি কেউ পার্সোনালিও যদি আমাকে টেস্ট করিস, তাহলে আমি চেষ্টা করবো, যতদূর চেষ্টা করবো এইভাবে লাইভে আনার। তো সবাইকে এটা বলে আমার ইন্ডিং মেসেজটা দিতে থ্যাংক ইউ। আমি একটু সোহাগের দিকে যেতে চাচ্ছিলাম। সোহাগ, আসলে আমরা একদম এন্ডিং এ চলে এসেছি, তো তোমার কোনো মেসেজ আছে কিনা অডিয়েন্সের জন্য? আমার মেসেজ একটাই, সবাই ভালো থাকো। আর হচ্ছে যে যত স্ট্যাট দেখবা যে কতজন আক্রান্ত হয়েছে কি হয়েছে এইসব দেখে কোনো লাভ নেই, নিজের সেফ থাকতে হবে। আক্রান্ত বাড়লেও যেরকম কিছু করা থাকবে না, কমলেও আমাদের কিছু করা থাকবে না যদি আমরা আক্রান্ত হয়ে যাই, এই কারণে আমাদের সেফ থাকতে হবে। আর ইনশাআল্লাহ সব যদি ওকে হয় তাহলে নেক্সট বার্থডেতে আমার দেখা হবে। ভেরি গুড শখ। সো এই জিনিসটাই আসলে আমাদের যার যার জায়গা থেকে নিজেদেরকে সচেতন হতে হবে। সো এখন করোনার এই ক্লান্তি লগ্নে আমরা যদি নিজেরা সচেতন না হয়, তাহলে আসলে করোনাকে কোনোভাবে আমরা আটকে রাখতে পারবো না। নিজে সচেতন থাকলে তোমার দেখা দেখে অন্যজন সচেতন হবে। যখন বাইরে যাবো অবশ্যই সবাই মাস্ক ব্যবহার করবো, এটা একদম ম্যান্ডেটরি হয়ে গেছে। যেটা পারলে সাথে স্যানিটাইজার রাখবো। আর বাসায় চেষ্টা করবো দিনে অন্তত 3 থেকে 4 বার গরম জল খাওয়ার জন্য। গরম জলের অপশন না থাকলে চা খেলাম, বা আদা জল খেতে পারি, অনেক কিছু আছে, টনিক ওয়াটার আছে, যেটা খেলে তোমার ইমিউন সিস্টেম ডেভেলপ করবে। এটা সবার জন্য একটা কমন মেসেজ। সো আমি একটু জয়ের কাছে যেতে চাচ্ছি যে জয়, কোনো ধরনের কোনো তোমার এন্ডিং মেসেজ আছে কিনা সবার উদ্দেশ্যে? আসলে আমরা জীবন জীবিকা আমরা একটা দ্বন্দ্বে চলে আসছি। তো আমাদের এখন বাঁচতে হলে ঘর থেকে বের হতে হবে, এবং ঘর থেকে বের হতে হলে আমাকে অনেক বেশি সচেতন থাকতে হবে, এবং সেই সাথে মানসিক শক্তিটাও কিন্তু বাড়াতে হবে। আমরা কিন্তু অনেক বেশি মানসিকভাবে ভেঙে পড়েছি। আমি যদি আমার কথাই বলি, যে আমার একটা প্ল্যান ছিল যে একলা থেকে দোকলা হবে, এবং আমি সেই জায়গাটা থেকে অনেক বেশি পিছিয়ে গেছি বিকজ অফ করোনা। তো আমাকে এখন যে ব্যবসায়িক যে ক্ষতির সম্মুখীন হচ্ছে, আমরা এই ব্যবসায়িক এই ক্ষতিটাকে কাটিয়ে ওঠার জন্য আমাকে এখন ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে এখানে। আসলে এখন সচেতনের কোনো বিকল্প থাকার কোনো বিকল্প নেই। সচেতন থাকতে হবে নিজ নিজ জায়গা থেকে, এবং ঘর থেকে বেরোতে হবে। আমরা আসলে আমাদের কিছু করার নেই এখন। আমাদেরকে অর্থনৈতিকভাবেও আমরা এখন মরে যাচ্ছি, এবং করোনার দিক থেকেও আমরা এখন মরে যাচ্ছি। তো আমাদেরকে টিকে থাকতে হলে সচেতন থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। সবাই যার যার জায়গা থেকে সচেতন থাকবে। এক্স্যাক্টলি আমাদের এখন যুদ্ধটাই হচ্ছে সচেতনতা নিয়ে। যুদ্ধ করতে হবে, বেঁচে থাকতে হবে, সবাইকে সচেতন হতে হবে। আমি একটু তানিয়ার কাছে যেতে চাচ্ছি। তানিয়া, সবার উদ্দেশ্যে কোনো মেসেজ কি তোমার আছে? আমি কি বলবো, সবাই তো বলেই দিল একই কথা, রিপিট করার কিছু নাই। যারা বলতো সবাই বলে দিয়েছে। হ্যাঁ, সেটাই আর কি, সবাইকে সচেতন থাকতে হবে। এখন আসলে নিজের সচেতনতা নিজের কাছে, বারবার একই কথা আসছে। আর এখন একটা জিনিস হচ্ছে, এভরিওয়ান ইজ এনিমি নাও। তোমার পাশের যে লোকটা করোনার জন্য, সেও তোমার শত্রু হয়ে গেছে।
এটাই বাস্তবতা, আমাদেরকে এটা মেনে নিতে হবে। সো সচেতন থাকলে, স্টাফস গুলো ব্যবহার করলে আই থিঙ্ক এটা নিয়ে প্রবলেম হবে না। আমরা এটাই আল্লাহর কাছে দোয়া করবো বা সৃষ্টিকর্তার কাছে দোয়া করবো এই জিনিসটাই। আমি একটু যদি বলি, হ্যাঁ প্লিজ একটু বলি, আসলে আমাদের এই প্যান্ডামিকটা কিন্তু আমাদের মানে বিশ্ব পুরো ওয়ার্ল্ড কিন্তু আসলে রেডি ছিল না, কোনো প্রস্তুত ছিল না। এটার জন্য বাড়তি কোনো আয়োজন কিন্তু নাই। আসলে আমাদের যে প্রত্যেকটা দেশে বলো বা আমাদের দেশে বলো যে এক্সিস্টিং ফ্যাসিলিটিস গুলোকে আমরা এটাকে কনভার্ট করে কিন্তু আমরা মোকাবেলা করার চেষ্টা করছি। তো আমাদের এই জায়গা থেকে আমাদের বাড়তি কোনো আয়োজন নেই এবং ওইভাবে কোনো ভ্যাকসিন বলো বা কোনো সরঞ্জাম বলো, এটা কিন্তু তোমরা কিন্তু দেখতেছো যে প্রতিনিয়ত হসপিটালে জায়গা হচ্ছে না, আমাদের ভেন্টিলেটর নেই, আইসিইউর অভাব। তো আসলে সচেতন থাকতে হবে নিজ জায়গা থেকে। আমি যত বাইরে বের হচ্ছি আমাকে কি ধরনের প্রস্তুতি নিয়ে বের হতে হবে, এই জায়গাটা থেকে যদি আমরা একটু অবহেলা করি তাহলে আমাদের কিন্তু মানে কিছু করার থাকবে না। আলটিমেটলি চোখ আফসোস করতে হবে, হারানোর আফসোসটা করতে হবে। সেটাই আমরা যারা আছি, আমরা বন্ধু বান্ধব যারা আছি বা 29 ব্যাচের যারা আছি, সবাই কম বেশি সচেতন। বাট সবার উদ্দেশ্যে একটা ছোট্ট মেসেজ, সেটা হচ্ছে সবাই সবার মা বাবার দিকে আমরা বেশি খেয়াল রাখবো, পরিবারে যারা বয়স্ক আছে তাদের দিকে বেশি খেয়াল রাখবো। কারণ এই করোনা কিন্তু যাদের ইমিউন সিস্টেমটা একটু কম তাদেরকে বেশি এফেক্ট করে। সো আমরা চেষ্টা করব, আসলে ছোটবেলায় যেটা হতো যে মা বাবা আমাদেরকে শাসন করতো, এই করোনাতে এসে যেটা দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় মা বাবাকে শাসন করছি। বাবা হয়তো ঘরের বাইরে চলে যাচ্ছে, অনেকক্ষণ ঘরে বসে থাকতে চাচ্ছে না, কিন্তু আমরা হয়তো বলছি যে না তুমি বাইরে যেও না, ঘরে থেকেও, দরকার নেই, বাইরে যেতে হবে না, আমি দেখছি ব্যাপারটা। এই কিছু রেসপন্সিবিলিটি কিন্তু আমরা নিজেরা নিয়ে নিতে পারি, আমাদের বাবা মাকে একটু কিছুটা শান্তি দিতে পারি, সবাইকে সেফ রাখতে পারি। সো থ্যাংক ইউ সবাইকে। অনেক সময় হয়ে গেল, আমাদের সঙ্গে অনেকেই ছিলেন, অনেকেই আছেন, সবাইকে ধন্যবাদ। এই যে এত সুন্দর একটা আড্ডা আমাদের সঙ্গে জয়েন করেছেন, সুন্দর একটা সময় অতিবাহিত করলাম। থ্যাংক ইউ সবাইকে। পরিশেষে একটা কথাই বলবো যে সবাই সেফ থাকবেন, সবাই সবার জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন। এখন আসলে দোয়া করা ছাড়া, সেফ বা সচেতন থাকা ছাড়া এই করোনা থেকে আমরা কেউই কোনোভাবেই রেহাই পেতে পারবো না। সো সবাই সাবধান থাকেন, সচেতন থাকেন, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর আমাদের ফ্রেন্ডস যারা আছো সবাই সবার সঙ্গে আমরা কমিউনিকেশন রাখবো, যাতে করে এই করোনা পরবর্তী সময়গুলোতে আমাদের করোনা থেকে যখন আস্তে আস্তে পৃথিবী সুস্থ হয়ে উঠবে তখন আমরা সবাই আবার মিট করব, আবার অনেক মজা হবে, আনন্দ হবে, নতুন মেমোরিজ হবে। আবার সেই ধানমন্ডি 8 নাম্বার রবীন্দ্র সরোবর, ব্যাচেলর পয়েন্ট, ভার্সিটি, 4A, বটতলা, লেক সবকিছু মিলে আবার অনেক বেশি মজা হবে। সবাই ভালো থাকবেন। আর সবাইকে যেটা জানাতে চাচ্ছি ফাইনালি, সেটা হচ্ছে যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে করোনার জন্য বেশ কিছু মেডিসিন আসছে, যদিও এটা আসলে অন এয়ারে বলাটা ঠিক হচ্ছে কিনা আই ডোন্ট নো। করোনার জন্য বেশ কিছু ডক্টর কিছু মেডিসিন সাজেস্ট করছেন, সো কাইন্ডলি ট্রাই করবেন এই মেডিসিনগুলো অ্যাটলিস্ট নিজের ফ্যামিলির জন্য সংরক্ষণ করার। সো থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন, আবার দেখা হবে ধানমন্ডি 4A, নর্দার্ন ইউনিভার্সিটি 29 ব্যাচ। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বাপ্পি, থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ ওকে, প্লিজ সবাই একটু কাইন্ডলি লিভ নিয়ে নাও। আল্লাহ থ্যাংক ইউ বাপ্পি।